আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব এমবিবিএস ফার্স্ট ইয়ারের যারা আছো তাদের ফার্স্ট আইটেম বায়োকেমিস্ট্রি সাবজেক্টের, যেটাকে বলা হয় ইন্ট্রোডাকশন টু বায়োকেমিস্ট্রি। তো ইন্ট্রোডাকশন টু বায়োকেমিস্ট্রি এর ফার্স্টে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ডেফিনেশন অফ বায়োকেমিস্ট্রি, যে মানে বায়োকেমিস্ট্রি কী। তাহলে বায়োকেমিস্ট্রি কী? ইট ক্যান বি defined it can be defined কি করা যায় as the science concerned with the chemical basis of human life। অর্থাৎ এটাকে এইভাবে ডিফাইন করা যায় যে সায়েন্স যেটা মানব লাইফ বানানটাও লিখি নেই, লাইফ মানব জীবনের রাসায়নিক যে ভিত্তি এইটার দিকে ফোকাস করে যেই সায়েন্সের যে শাখাটা রয়েছে এটাকে আমরা মোটামুটি বায়োকেমিস্ট্রি বলা হয়। তো বায়োকেমিস্ট্রি, আমরা যে বায়োকেমিস্ট্রি এই যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। ভাই গেলেই এই সংজ্ঞাটা জিজ্ঞেস করে, এই সংজ্ঞাটা যদি তুমি না পারো অর্থাৎ বায়োকেমিস্ট্রির সংজ্ঞা, তো তোমার ফেল। দ্বিতীয় কোনো প্রশ্ন করার প্রয়োজনই নেই যে তুমি বায়োকেমিস্ট্রি জানোই না, বায়োকেমিস্ট্রি কি, তুমি বায়োকেমিস্ট্রি কী পড়ছো এটা বলেই ভাই ফেল। সো এই সংজ্ঞাটা কিন্তু 7 স্টার ইম্পর্ট্যান্ট। দেন এরপরে আমরা যাব হচ্ছে এটার উদ্দেশ্য। আমরা যে বায়োকেমিস্ট্রিটা পড়তেছি এটার উদ্দেশ্য কি? কিছু উদ্দেশ্য তো অবশ্যই আছে। কি এইম? এইম কি? এইম হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড the chemical process of human body in molecular level। অর্থাৎ হিউম্যান বডিতে যে রাসায়নিক ক্রিয়াগুলো হয় এই রাসায়নিক ক্রিয়াগুলোর একেবারে আণবিক লেভেলে যে জানাটা আমাদের প্রধান উদ্দেশ্য। এর পাশাপাশি আরও একটা উদ্দেশ্য আছে, যে আমাদের যে কোষগুলো আছে এই কোষগুলোর রাসায়নিক স্ট্রাকচার এবং ফাংশন। তাহলে কেমিক্যাল স্ট্রাকচার বা গঠন আর ক্রিয়া বা ফাংশন অ্যান্ড অফ সেল, এই দুটো হচ্ছে কি আমাদের কি এইম। মানে আরও অনেক উদ্দেশ্য আছে, এই দুটো হচ্ছে মেজর এইম। কি? যে আমাদের যে রাসায়নিক ভিত্তিটা আছে সেগুলো একেবারে আণবিক লেভেলে যে জানা, আর হচ্ছে আমাদের যে কোষ আছে এগুলোর স্ট্রাকচার, রাসায়নিক যে গঠনটা, রাসায়নিক গঠন মানে তোমরা ক্লাস 11-এ পড়ে আসছো বা ইন্টারে তোমরা দেখে আসছো যে কি, যে আমাদের যে প্লাজমা মেমব্রেন থাকে এটা ফসফোলিপিড বাইলেয়ার থাকে, ফসফেট হেড থাকে, এরপরে লিপিডের টেল থাকে। এই যে রাসায়নিক গঠনগুলো এগুলো আসলে কিভাবে কাজ করে, এরপরে কোষ রসায়নে দেখে আসছো শর্করা, প্রোটিন এবং লিপিড কিভাবে গঠিত হয়। এই যে জিনিসগুলো এগুলার নিয়ে মূলত আমাদের এগুলার গঠন সম্পর্কে জানা, এই সবই মূলত আমাদের কি বায়োকেমিস্ট্রি এর মেজর একটা এম। তো দেন এরপরে আমরা যে বায়োকেমিস্ট্রি পড়তেছি এটা কি আমাদের ভবিষ্যতে কিছু কাজে লাগবে দেখে তো পড়তেছি, এমনি তো আর পড়তেছি না। এখন কি কাজে ভবিষ্যতে কি বিষয়ে আমাদের এই জিনিসগুলো লাগবে, যেগুলোকে স্কোপ বলে আর ইম্পর্টেন্স বলে। ইম্পর্টেন্স, ফার্স্টে আমরা কি ইম্পর্টেন্স। তো ইম্পর্টেন্সে আমরা যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে হেলথ। আমরা যে স্বাস্থ্যটাকে বলি, তো এতদিন তো আমরা জানতাম হেলথ,
এতদিন আমরা কি জানতাম যে হেলথ মানে হচ্ছে মানুষ সুস্থ থাকে। এখন মানুষ সুস্থ থাকার জন্য তার ভিতরে যে কেমিক্যাল রিয়াকশানগুলো হয় এগুলো প্রপারলি হওয়া লাগে, নইলে মানুষ সুস্থ হয় না, সুস্থ থাকে না, অসুস্থ হয়ে যায়। তো কেমিক্যাল প্রপারলি, অর্থাৎ যদি কেমিক্যাল রিয়াকশান প্রপারলি হয় সেটাকে বলা হয় হচ্ছে হেলথ বা স্বাস্থ্য। আর যখন এই কেমিক্যাল রিয়াকশানগুলো, ধরো তোমার ইনসুলিন ঠিকভাবে কাজ করতেছে না, ঠিকভাবে কেমিক্যাল রিয়াকশান করতে পারতেছে না, তখন তোমার কী হয়ে যাবে? ডায়াবেটিস হয়ে যাবে। তো ঠিক এটাকে হচ্ছে ডিজিজ হচ্ছে কি? অ্যাবনর্মালিটি। ডিজিজ হচ্ছে কি? অ্যাবনর্মালিটি, অর্থাৎ এই কেমিক্যাল রিয়াকশনের যে অ্যাবনর্মালিটি, এই অ্যাবনর্মালিটিটাই হচ্ছে কি আমাদের ডিজিজ। আর দেন আমাদের লাগবে হচ্ছে, ওই তোমরা শোনো না এই টেস্ট করতে দিছে, ওই টেস্ট, এটা হচ্ছে বায়ো কেমিক্যাল টেস্ট। এটা কি করতে দেয়? ডায়াগনোসিস। যে তোমার কি অ্যাবনর্মালিটি হয়েছে এটা ডায়াগনোসিসের জন্য আমাদের কি লাগবে? বায়োকেমিক্যাল টেস্ট। এই হচ্ছে কি আমাদের মূলত ইম্পর্টেন্স। এরপর স্কোপ, যে কী কী সেক্টরে আমাদের এই জিনিসগুলো লাগবে। স্কোপ, স্কোপ কি আমাদের যে সেল বায়োলজি, এরপরে পড়বা ইমিউনোলজি অর্থাৎ প্রতিরক্ষা, প্যাথোলজি, এরপরে আমাদের যে আরেকটা এই ফার্স্ট ইয়ারে আরেকটা সাবজেক্ট আছে যেটাকে বলা হয় ফিজিওলজি। তো এইসব যে সেক্টরগুলো আছে এইখানে তোমাদের কি লাগবে? বায়োকেমিস্ট্রির একটা জ্ঞান লাগবে। তো বায়োকেমিস্ট্রির এটা হচ্ছে কি আমাদের ইন্ট্রোডাকশান ছিল, বায়োকেমিস্ট্রি কী এবং কী কী জায়গায় লাগে। এরপরে আমরা সেই জিনিসটায় যাবো, এটা তোমাদের সবার জানা, সবাই মোটামুটি কেমিস্ট্রিতে পড়ে আসছো ইন্টারে, সেটা হচ্ছে অ্যাসিড। কি? টপিকের নামই হচ্ছে অ্যাসিড। তো চলো দেখি আমরা অ্যাসিড। তো ফার্স্টে আমাদের জানা লাগবে অ্যাসিড কি। অ্যাসিড আর প্রোটন। প্রোটন কি তোমরা সবাই জানো, প্রোটন হচ্ছে হাইড্রোজেন প্লাস আয়ন, প্রোটন ডোনার ইন অ্যাকুয়াস সলিউশন অর্থাৎ জলীয় দ্রবণ, AQUOUS অ্যাকুয়াস। হ্যাঁ, এই অ্যাকুয়াস অর্থাৎ জলীয় দ্রবণে যারা হাইড্রোজেন আয়ন দান করে এরাই কি মূলত, এরাই হচ্ছে কি অ্যাসিড। এরপরে আমাদের লাগবে অ্যাসিডের যে প্রকারভেদ। তো ফার্স্ট আমাদের যদি চার্জ ওয়াইজ আমরা যদি ই করি তাহলে অ্যাসিড ক্যান বি পজিটিভ, অ্যাসিড ক্যান বি নেগেটিভ অর ক্যান বি নিউট্রাল। এখন পজিটিভ ক্যান বি পজিটিভ, ক্যান বি নেগেটিভ অর ক্যান বি, এই জিনিসটা একটু প্যাস লাগার বিষয়, কারণ আমরা আজীবন নিউট্রাল অ্যাসিডই দেখে আসছি এত বছর। H3PO4, H2CO3, HCl, এগুলো সব কি নিউট্রাল অ্যাসিড। বাট আমরা পজিটিভ অ্যাসিডও দেখছি, কিন্তু আমরা ওটা অ্যাসিড হিসাবে বেশি চিনতাম না। এটা কি NH4, এটাও কিন্তু একটা অ্যাসিড, এবং এটা কি, এটাকে অ্যামোনিয়াম আয়ন বলো তোমরা, এটাও কিন্তু একটা অ্যাসিড, এবং এটা কিন্তু জলীয় দ্রবণে প্রোটন দান করে, এটাও একটা অ্যাসিড। বাট এগুলো আমরা রেগুলারলি অ্যাসিড হিসেবে দেখি নাই কেমিস্ট্রিতে, এই কারণে আমাদের মনে থাকে না। এরপরে আমরা আরেকটা দেখে আসছি যে এইটা থেকে একটা প্রোটন যখন চলে যায়
বা এটা যখন একটা প্রোটন ডোনেট করে তখনও কিন্তু একটা অ্যাসিড থাকে, PO4 মাইনাস। এই যে এটা হচ্ছে নেগেটিভ অ্যাসিড, তো এটা পজিটিভ অ্যাসিড না, এগুলো নিউট্রাল অ্যাসিড, এই যে পজিটিভ অ্যাসিড এবং এই যে নেগেটিভ অ্যাসিড। তাহলে এটা হচ্ছে আমাদের কি চার্জ ওয়াইজ। এইবার হচ্ছে শক্তিমত্তা ওয়াইজ অর্থাৎ পাওয়ারফুল, কিউ ওয়াইজ পাওয়ার। পাওয়ার ওয়াইজ আবার আমাদের দুই প্রকার অ্যাসিড, এটা হচ্ছে স্ট্রং। আমি জানি এই টপিকগুলো একটু বোরিং লাগতেছে কারণ এটা মোটামুটি তোমরা সবাই পারো, হ্যাঁ। তারপরেও ফার্স্ট ক্লাস না নিয়ে তো সেকেন্ড ক্লাসে চলে যাওয়া যায় না। সেকেন্ডটা তোমরা আরও, সেকেন্ড আইটেম যেটা ওটা তোমরা আরও ভালো পারো, ওটা আরও সোজা। বাট থার্ড থেকে একটু হার্ড লাগা শুরু হবে আর কি, থার্ড টু হার্ড। তো স্ট্রং অ্যাসিড, স্ট্রং অ্যাসিড কি, যেটা কমপ্লিটলি এবং র্যাপিডলি অর্থাৎ সম্পূর্ণভাবে ভাঙে। তাহলে কি আর র্যাপিডলি অ্যান্ড কমপ্লিটলি। কমপ্লিটলি, র্যাপিডলি অ্যান্ড কমপ্লিটলি, সরি র্যাপিডলি বানানো হচ্ছে আর এই র্যাপিডলি অ্যান্ড কমপ্লিটলি যেটা ভাঙে, এটা হচ্ছে কি ইন অ্যাকুয়াস সলিউশন। অর্থাৎ যেটা সম্পূর্ণ, ধরো এই যে আমাদের যে ইনঅর্গানিক অ্যাসিডগুলো আছে HCl, এটা সম্পূর্ণ প্রায় 100% ভেঙে H+Cl মাইনাস প্রডিউস করে। কোন সময়? যখন এটা কি করে, জলীয় দ্রবণে যায়। তো ইন অ্যাকুয়াস সলিউশন যে অ্যাসিডগুলো র্যাপিডলি এবং কমপ্লিটলি, র্যাপিডলি এবং কমপ্লিটলি যে অ্যাসিডগুলো ই করে ভাঙে বা আয়োনাইজড হয়, এগুলোকে বলা হয় হচ্ছে গিয়ে স্ট্রং অ্যাসিড। এগুলা টেন্স টু 100%, টেন্স টু 100%, প্রায় 100%ই কি বিয়োজিত হয়। এরপরে 2 নম্বরে আমাদের আছে হচ্ছে উইক অ্যাসিড। উইক অ্যাসিড তোমরা সবাই জানো যে কার্বনিক অ্যাসিড আর বাকি যত ইনঅর্গানিক অ্যাসিড আছে, সরি অর্গানিক অ্যাসিড আছে, এগুলো হচ্ছে উইক অ্যাসিড। তো এগুলোর সঙ্গে হচ্ছে যেগুলা স্লোলি অ্যান্ড পার্শিয়ালি, যেটা কি slowly and partially ionized or dissociate in the aqueous solution, it's called weak acid. এটার কি আমি যে একটু আগে বললাম কার্বনিক অ্যাসিড, এটা দেখা যায় 5%ও বেশি হয়ে গেল, আরও কম। এর কাছাকাছি কি ভাঙে H+ আর বাইকার্বনেট আয়ন, প্রোটন আর বাইকার্বনেট আয়ন। তাহলে এই যে আমাদের চলে গেল মোস্ট ঝামেলার পার্টটা, কি একেবারে টপ ঝামেলার পার্টটা আমাদের চলে গেল। এরপরে আমরা দেখবো হচ্ছে এটার কনজুগেট বেস। তো কনজুগেট বেস, কনজুগেট অ্যাসিড এগুলো আলাদা থাকলেও এইখানে যদি আমরা দেখে ফেলি তাহলে কিন্তু আমাদের পরে ঝামেলা কম লাগবে। পরে দেখা যায় কনজুগেট অ্যাসিড কিসের কনজুগেট বেস। তো এই যে অ্যাসিড, এই অ্যাসিডের হয় হচ্ছে কি সাথে অ্যাড করে দেয় প্লাস এডস কনজুগেট বেস, অ্যাসিড এর সাথে কি এর কনজুগেট বেস, তার মানে অ্যাসিডের হয় কনজুগেট বেস। তাহলে কনজুগেট বেস কি জিনিস? দ্য রেস্ট পার্ট অফ আফটার ডোনেটিং প্রোটন। অর্থাৎ প্রোটন ডোনেট করার পরে একটা অ্যাসিডের যে জিনিসটুকু থাকে এইটাকে আমরা বলি কি আফটার ডোনেটিং প্রোটন, যেটাকে বলে এটাকে আমরা বলি কি
কনজুগেট বেস, অ্যাসিডের কনজুগেট বেস। যেমন এইখানে আমরা দেখলাম কি ACl, ACl যখন, আচ্ছা উপরে লিখে নেই, তো ACl, এই ACl যখন এই যে একটা প্রোটন ত্যাগ করলো, এরপর আমরা যে জিনিসটা পাইতেছি সেটা হচ্ছে Cl মাইনাস বা ক্লোরাইড আয়ন। তাহলে কি ACl যখন আমাদের ভাঙলো তখন বা আয়োনাইজড হইলো, তখন আমরা পেলাম এখানে একটা প্রোটন আর পাশে এখানে পেলাম হচ্ছে ক্লোরাইড আয়ন। এই যে ক্লোরাইড আয়ন, এই প্রোটনটা দান করার পরে বা ডোনেট করার পরে আমাদের যে রেস্ট পার্ট অর্থাৎ রিমেইনিং পার্ট থাকলো, অবশিষ্ট অংশ, এইটাই হচ্ছে গিয়ে কি HCl এর কনজুগেট বেস, কি জোগেট বেস। এটা হচ্ছে HCl এর, ক্লোরাইড আয়ন হচ্ছে HCl এর কনজুগেট বেস। শেষ, আমাদের অ্যাসিডের কনজুগেট বেস কনসেপ্ট শেষ। এরপরে আমরা যাব হচ্ছে বেস বা ক্ষারে। ক্ষার অর্থাৎ আমাদের বেস আর প্রোটন রিসিভার, বেসেস আর প্রোটন রিসিভার, অর্থাৎ বেসেস কি করে, প্রোটন রিসিভ করে, রিসিভার আর অ্যাকসেপ্টর। তাহলে বেস কি করে, প্রোটন রিসিভ করে আর অ্যাকসেপ্ট করে ইন অ্যাকুয়াস সলিউশন অর্থাৎ জলীয় দ্রবণে। তো ফার্স্ট আমাদের এই যে বেস, এটাও কি হইতে পারে ক্যাটাগরি অনুযায়ী আমাদের চার্জ অনুসারে, এটাও হতে পারে কি পজিটিভ, নেগেটিভ অ্যান্ড নিউট্রাল। তো নিউট্রাল কি NaOH পূর্ণযৌগ, নেগেটিভ কি আমরা একটু আগে দেখে আসছি। ক্লোরাইড মাইনাস, পজিটিভটা আপাতত মনে পড়তেছে না। তো দেন আচ্ছা পজিটিভটা জানার দরকার নেই, পরে দেখব না আমরা। দেন চার্জে আমরা যে স্ট্রং বা পাওয়ারে, শক্তিমত্তা, যে অ্যাসিডের পাওয়ারটা কেমন, সরি বেইজের পাওয়ারটা কেমন। তাহলে বেইজও তোমাদের অ্যাসিড যেমন দুইটা পাওয়ার ছিল অর্থাৎ স্ট্রং বেস, উইক বেস। তো বেইজের বেইজও দুইটা, বেজেরও দুই রকম হয়, একটা হচ্ছে স্ট্রং বেস আর একটা হচ্ছে উইক বেস। তো স্ট্রং বেস যাদের দোজ হু have a greater tendency to receive proton, অর্থাৎ যাদের একটা স্ট্রং আকর্ষণ থাকে প্রোটন রিসিভ করার, এদেরকেই বলা হয় হচ্ছে কি স্ট্রং বেস। আর উইক যাদের কি থাকে কম, অর্থাৎ প্রোটন রিসিভিং টেন্ডেন্সি লোয়ার, যাদের প্রোটন রিসিভিং টেন্ডেন্সি লোয়ার হয় এরা কি হয় হচ্ছে, এরা হয় হচ্ছে গিয়ে উইক বেস। তো স্ট্রং বেস এর আমরা একটা উদাহরণ দেখি। স্ট্রং বেসের উদাহরণ হচ্ছে কি, যেমন আমাদের
OH। তো NaOH যখন কোনো তুমি অ্যাসিডিক দ্রবণে দিবা, ফার্স্টলি এটা কী করবে, তো এটা অ্যালকালি হয়ে যায়। অ্যালকালি যেহেতু হয়ে যায়, এটাতে বোঝানো একটু সমস্যা, কারণ এরপর আবার আমরা যে ক্ষারক তোমরা যে জিনিস টপিকটা পড়তো ওটা আলাদাভাবে পড়বো, তো তখন সোডিয়াম হাইড্রোক্সাইড দিবনি। ধরো যে কোনো একটা ক্ষার, ধরো এ একটা বেস, এ বি একটা বেস। তো এটা যখন তুমি H প্লাস দিবা, এটা খুব স্ট্রংলি H প্লাসকে দেখা যাবে খুবই দ্রুত নিয়ে HAB তৈরি করে ফেলবে। আর যখন উইকের মধ্যে দিবা তখন স্লোলি, কারণ ওর ইলেকট্রন যে নেওয়ার টেন্ডেন্সি এটা খুবই কম থাকে। এই কারণে আমাদের উইক বেস যেটা হয়, এটা প্রোটন রিসিভ করে খুবই ধীর গতিতে। তো এরপরে আমরা যে জিনিসটা যাব সেটা হচ্ছে কি, কনজুগেট অ্যাসিড। তাহলে বেজের কি হয়, কনজুগেট অ্যাসিড কি, তো দেখি চলো কনজুগেট অ্যাসিড। তাহলে বেজের আমাদের হয় হচ্ছে কি কনজুগেট অ্যাসিড। তাহলে কনজুগেট অ্যাসিড কি, after receiving proton is called the conjugate conjugate acid of that base। তো একটা বেস যখন একটা প্রোটন রিসিভ করে তখন ওটাকে ওই যে সাবস্টেন্সটা তৈরি হয় ওটাকে বলা হয় কনজুগেট অ্যাসিড অফ দিস বেস। যে বেসটা ওটার কনজুগেট অ্যাসিড। যেমন ধরো আমরা দেখছিলাম ক্লোরাইড কি একটা বেস। এই ক্লোরাইড যখন একটা প্রোটন অ্যাকসেপ্ট করে বা রিসিভ করে তখন তৈরি হয় হাইড্রোজেন ক্লোরাইড। এই হাইড্রোজেন ক্লোরাইডটা হচ্ছে এই ক্লোরাইডের কি কনজুগেট অ্যাসিড। হাইড্রোজেন ক্লোরাইড হচ্ছে ক্লোরাইডের কনজুগেট অ্যাসিড। এখন আমরা দেখব যে কনজুগেট অ্যাসিড এবং কনজুগেট বেস এর যে শক্তিমত্তা। তো কনজুগেট অ্যাসিড, মেইন অ্যাসিড, কনজুগেট বেস মূলত মেইন অ্যাসিড এবং মেইন বেসের সাথে ইনভার্সলি কানেক্টেড। অর্থাৎ পাওয়ার অফ কনজুগেট অ্যাসিড or strength of conjugate acid or conjugate base is inversely proportional to the acid or the base। মানে কি, চলো এটা তোমরা সবাই জানো। STGTS strength of, and আবার কেমন হয়ে গেছে, strength of conjugate acid and base। conjugate acid and base। তো একটু আগে আমি বললাম যে ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্সলি মানে কি, বিপরীতভাবে প্রপোর্শনাল। তাহলে ধরো এই যে একটা ধরো এ একটা অ্যাসিড এবং বি হচ্ছে এর কনজুগেট বেস। তাহলে এ এর পাওয়ার যা, বি এর পাওয়ার হবে তার প্রপোর্শনাল 1/b। অর্থাৎ এ যদি স্ট্রং হয় বি হবে উইক, এ যদি উইক হয় বি হবে স্ট্রং। কেন উইক স্ট্রং হয় আমরা একটু ডিটেলসে দেখে আসি চলো। ধরো HCl আর এর কনজুগেট বেস কি ক্লোরাইড মাইনাস। তো তুমি HCl একটা স্ট্রং অ্যাসিড আর এই যে ক্লোরাইড, এই ক্লোরাইড হচ্ছে কি একটা উইক বেস।
ক্লোরাইড একটা কি উইক বেজ। এখন ক্লোরাইড উইক কেন? ক্লোরাইডের যে ইলেকট্রন আসক্তি Cl মাইনাস, এর যে প্রোটন আসক্তি, এর প্রোটন আসক্তিটা তুলনামূলক কম। কি তুলনামূলক কম? ধরো এইগুলার সামনে এই যে আমরা যেসব বেসগুলো চিনি এগুলোর চেয়ে তুলনামূলক কম, এটার প্রোটন আসক্তি তুলনামূলক কম। এই কারণেই মূলত এটা পানিতে দ্রুত এই প্রোটন ত্যাগ করতে পারে। অন্য যে অ্যাসিডগুলো, অন্য যে আছে বেসগুলো, কনজুগেট বেস আছে, এগুলো কিন্তু এত দ্রুত ত্যাগ করতে পারে না। এর প্রোটন আসক্তি কম, এই কারণে তাড়াতাড়ি হাইড্রোজেন আয়ন ছেড়ে দিতে পারে। এই কারণে এটা স্ট্রং HCl অবস্থায় যখন থাকে তখন স্ট্রং অ্যাসিড থাকে। কিন্তু যখন যদি এটা স্ট্রং বেস হইতো তাহলে এর প্রোটন আসক্তি আমরা একটু আগে দেখে আসছি যে স্ট্রং বেসের প্রোটন রিসিভিং টেন্ডেন্সি অনেক হাই হয়। তো রিসিভিং টেন্ডেন্সি যদি হাই হয় তাহলে এটা তাড়াতাড়ি প্রোটন ছাড়তে পারবে না, তাহলে অ্যাসিড হয়ে যাবে উইক। আর যদি প্রোটন তাড়াতাড়ি ছাড়তে পারে তাহলে বেস হবে উইক আর অ্যাসিড হবে কি স্ট্রং, কারণ অ্যাসিড যত তাড়াতাড়ি প্রোটন ডোনেট করতে পারে সেটা কিন্তু তত স্ট্রং অ্যাসিড, আর বেস যত তাড়াতাড়ি প্রোটন রিসিভ করতে পারে সেটা তত স্ট্রং বেস। তো এই কারণে মূলত স্ট্রং বেসের যে কনজুগেট অ্যাসিড এটা হয় উইক, আর উইক বেসের যে কনজুগেট অ্যাসিড ওইটা হয় স্ট্রং। অন দ্য আদার হ্যান্ড স্ট্রং অ্যাসিডের কনজুগেট বেস হয় উইক, উইক বেসের কনজুগেট উইক অ্যাসিডের কনজুগেট বেস হয় স্ট্রং। তাহলে কি হয়? উইক অ্যাসিড এটা হচ্ছে কনজুগেট। আর বারবার খালি জি দিতেছি কেন? কনজুগেট। উইক অ্যাসিড এর কনজুগেট কি হবে? স্ট্রং বেস। কারণ স্ট্রং বেস খুব শক্তভাবে প্রোটনকে ধরে রাখে, এই কারণে অ্যাসিড শক্তিমত্তা তেমন প্রকাশ করতে পারে না, তাই অ্যাসিড হয়ে যায় কি উইক অ্যাসিড। দেন আফটার আমরা কি স্ট্রং অ্যাসিড, এখানে কি উইক বেস, কারণ উইক বেসের প্রোটন আসক্তি অনেক কম, এই কারণে এটা কি করে প্রোটন তাড়াতাড়ি ছেড়ে দেয়, এই কারণে অ্যাসিড বেশি শক্তি দেখাইতে পারে, তাই এটা হয়ে যায় স্ট্রং অ্যাসিড। এরপরে আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে উইক বেস হয়ে যায় কি স্ট্রং অ্যাসিড। আর লাস্ট অফ অল স্ট্রং বেস উইক অ্যাসিড। এই হচ্ছে কি আমাদের কি স্ট্রেংথ অফ কনজুগেট অ্যাসিড অ্যান্ড বেস। স্ট্রেংথ অফ কনজুগেট অ্যাসিড অ্যান্ড বেস, অর্থাৎ কনজুগেট অ্যাসিড অ্যান্ড বেসের সাথে আমাদের মূল যে অ্যাসিড বা বেসের কি সম্পর্ক এটা আমরা বের করলাম। দেন এরপরে আমরা অ্যাসিড ক্ষারের পরে আমাদের একটা টপিক আছে সেটা হচ্ছে অ্যালকালি বা ক্ষারক। তো আমরা কি জানতাম যেই কেমিস্ট্রির সংজ্ঞা ছিল হচ্ছে যে সকল ক্ষারক পানিতে দ্রবীভূত হয় সেগুলোকেই, যে সকল ক্ষার পানিতে দ্রবীভূত হয় সেগুলোকে ক্ষারক বলে। কিন্তু এই সংজ্ঞাটা কিন্তু আসলে তেমন আমাদের কাছ থেকে একটু নতুনভাবে শিখতে হবে। কি অ্যালকালি হচ্ছে কি ক্ষারক, মূলত সাবস্টেন্স which donate hydroxyl ion in aqueous solution। যে সকল সাবস্টেন্স জলীয় দ্রবণে কি দেয়? হাইড্রোক্সিল আয়ন দেয়, এগুলাকে বলা হয় হচ্ছে গিয়ে ক্ষারক বা অ্যালকালি। তো এটার যেমন আমাদের কি আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ মেটালিক যে হাইড্রোক্সাইডগুলো আছে, অ্যালকালি মেটাল এর যে হাইড্রোক্সাইড যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এগুলাই হচ্ছে গিয়ে মূলত আমাদের কি অ্যালকালি বা ক্ষারক। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার সাথে আরও একটা জিনিস আছে সেটা হচ্ছে অ্যান্ড ইট তথা আমাদের হাইড্রোক্সিল আয়ন বাইন্ড উইথ
প্রোটন অ্যান্ড মেক নিউট্রাল ওয়াটার। এইভাবে মূলত এটা কি প্রোটন, দেখো এটার ক্ষারক কেন বলা হইতেছে, কারণ এটা কিন্তু প্রোটন শোষণ করতেছে। কিন্তু আমরা অ্যামোনিয়ামের ক্ষেত্রে যেরকম দেখি যে অ্যামোনিয়া থেকে যখন অ্যামোনিয়াম আয়ন হয় তখন ডিরেক্টলি ওইটাই অ্যাবজর্ভ করে, কিন্তু এটা ডিরেক্ট নিজে অ্যাবজর্ভ করে না এই অ্যালকালিগুলা। এর সাথে যে হাইড্রোক্সিল থাকে, এই হাইড্রোক্সিল দিয়ে প্রোটন অ্যাবজর্ভ করা বা প্রোটনের সাথে বাইন্ড করায় সেটাকে নিউট্রাল ওয়াটার। এখন নিউট্রাল ওয়াটারের কিন্তু পিএইচ কোনো ভ্যালু নাই, পিএইচ 7 নিউট্রাল ওয়াটার। তাহলে দেখো এখানে যদি একটা H+ থাকে আর ধরো এক সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে OH- যাবে সোডিয়াম। এখন এই সোডিয়ামের কি কোনো পিএইচ ভ্যালু আছে? সোডিয়ামের কিন্তু পিএইচ কোনো মূল্য নাই। পিএইচ স্কেল হচ্ছে আমাদের এই দুইটা জিনিসের মূল্য, অর্থাৎ হাইড্রোজেন আয়ন, হাইড্রোক্সিল আয়ন। তো পিএইচ স্কেলে আমাদের সোডিয়াম কোনো ইফেক্ট ফেলে না। তো এই যে দেখো যে এই যে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়ন দুটো মিলে কী হয়ে যাবে নিউট্রাল ওয়াটার, আর ওয়াটারের পিএইচ 7। একইভাবে তুমি যদি এখানে যে বেসের কনসেপ্টটা দিতা, যে তুমি যদি অ্যামোনিয়া দিতা তাহলে অ্যামোনিয়া থেকে সাথে অ্যামোনিয়াম তৈরি হইতো। অ্যামোনিয়াম তৈরি হওয়ার ফলে কী হইতো, এইটা অ্যাবজর্ব হয়ে যেত। অ্যাবজর্ব হয়ে যাওয়ার ফলে কী হইতো, আমাদের পিএইচ আবার যা ছিল সেটাই থাকতো। এইখানেও দেখতেছো পিএইচ যা ছিল তাই। এই কারণে অ্যালকালিকেও আমরা কি ক্ষার হিসাবেই কনসিডার করি, এবং এগুলো স্ট্রং ক্ষার। এই যে অ্যালকালিগুলো এগুলো হচ্ছে সব স্ট্রং ক্ষার। এখন এই অ্যালকালি যে এটারও আবার কি দুইটা প্রকারভেদ আছে। এটা কি স্ট্রং অ্যালকালি এবং উইক অ্যালকালি। স্ট্রং কি, যেগুলো র্যাপিডলি অ্যান্ড কমপ্লিটলি আয়োনাইজড to OH-, অর্থাৎ যেগুলা কমপ্লিটলি OH- ইকো করে। আর কিছু আছে তোমরা জানো উইক, যেগুলা কি স্লোলি অ্যান্ড পার্শিয়ালি কি করে OH ডোনেট করে। এগুলাকে বলা হয়েছে উইক অ্যালকালি। ওই তোমরা কেমিস্ট্রিতে দেখছিলা যে কিছু আছে যেগুলা থাকে, যেমন যে কপার হাইড্রোক্সাইড, মেটালিক যে কপার হাইড্রোক্সাইড আছে এগুলো খুবই উইক হয়। এই ধরনের হাইড্রোক্সাইডগুলো এগুলাকে বলা হয় কি। এরপরে তোমাদের আছে যে হাইড্রোজেন পারঅক্সাইড যে জিনিসটা, ওইটা এগুলো হচ্ছে কি উইক অ্যালকালি। তো এটার যে শক্তিমত্তা এটা কিসের উপর ডিপেন্ড করে, এটা কত তাড়াতাড়ি OH ছাড়তে পারে এটার উপরে আমাদের কি অ্যালকালির শক্তিমত্তা নির্ভর করে। তো অ্যালকালির এরপরে আমরা জানি যে কি অ্যাসিড ক্ষারের সাথে খুবই ঘনিষ্ঠ একটা জিনিস আছে যেটাকে বলা হয় কি পিএইচ। কি বলে পিএইচ। তো এই পিএইচ জানার আগে আমাদের বেশ কিছু জিনিস জানা আসতে হবে, কারণ পিএইচ প্রতিষ্ঠার জন্য আমাদের যে জিনিসগুলো লাগবে তার মধ্যে ওই যে পানির আয়নিক গুণফল লাগবে। তো এগুলোর জন্য আমাদের একটা জিনিস লাগবে যেটা কেমিস্ট্রিতে তোমরা পড়ছো 9-এ, সেটা হচ্ছে ল অফ ম্যাস অ্যাকশন কি বা ভরক্রিয়ার সূত্র। কি পড়ছো? ল অফ ম্যাস অ্যাকশন। তো ল অফ ম্যাস অ্যাকশন কি? ল অফ ম্যাস অ্যাকশন হচ্ছে the rate of reaction in a time is proportional to কি active mass in fixed temperature।
অর্থাৎ নির্দিষ্ট টেম্পারেচার বা তাপমাত্রা যদি মুছে গেল আছে যারা ফিক্সড টেম্পারেচার, কনস্ট্যান্ট টেম্পারেচার। তো টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কোনো বিক্রিয়ার রেট অফ রিয়াকশান, একটা নির্দিষ্ট সময়ের রেট অফ রিয়াকশান ওই বিক্রিয়ার অ্যাক্টিভ মাস বা সক্রিয় ভর এর সমান। এখন সক্রিয় ভর কি? সক্রিয় ভর আমরা জানি কি মোলার ঘনমাত্রা এবং আংশিক চাপ। এখন আমাদের বায়োকেমিস্ট্রিতে যা লাগবে তার সবই তরল। আংশিক চাপ কোন ক্ষেত্রে আসে? গ্যাসের ক্ষেত্রে। তো গ্যাস আমাদের নাই, তো আমরা এখানে কি প্রপারলি ইউজ করে দিতে পারি মোলার অফ ডিস্টার্ব করতেছে কেন? মোলার মোলার কনসেন্ট্রেশন অর্থাৎ মোলার ঘনমাত্রার সমানুপাতিক অ্যাক্টিভ ম্যাস আর আমাদের লাগলো না, কারণ আমাদের কি পার্শিয়াল যে প্রেশারটা আছে ওটা গ্যাসের ক্ষেত্রে। আমাদের একমাত্র ওই ফুসফুসে অ্যালভিওলার ব্যতীত অন্য কোনো জায়গায় কি গ্যাসের কোনো কারবার নাই, সব তরল। তাহলে আমাদের কি অ্যাক্টিভ ম্যাস ভরক্রিয়ার সূত্র অনুযায়ী বা ল অফ ম্যাস অ্যাকশনে আমরা কি অ্যাক্টিভ ম্যাস যে কোনো নির্দিষ্ট সময়ের রেট অফ রিয়াকশন, অ্যাক্টিভ ম্যাস তথা মোলার ঘনমাত্রা এবং আমাদের যে পার্শিয়াল প্রেশার এর সমানুপাতিক। তো আমরা একটা রিয়াকশান নিই, অবশ্যই উভমুখী রিয়াকশান হতে হবে। ধর এ প্লাস এক্স আর বি প্লাস ওয়াই, এই যে আমরা একটা রিয়াকশান নিলাম। তো রিয়াকশান এটা কি আমাদের বিক্রিয়ক, যখন আমাদের রিয়াকশান এদিকে যাচ্ছে এটা বিক্রিয়ক রিয়াক্ট্যান্টস, আর যখন বিক্রিয়াটা ব্যাকওয়ার্ডে যাচ্ছে তখন কি এই দুটা কি রিয়াক্ট্যান্ট। তো আমরা কি বলতেছি যে রিয়াক্ট্যান্টের যে অ্যাক্টিভ মাস এটার কি সমানুপাতিক। তাহলে আমাদের ফরওয়ার্ড রিয়াকশান, যখন রিয়াকশান ফরওয়ার্ডে যাবে তখন ইকুয়াল না, প্রপোর্শনাল এটার অ্যাক্টিভ মাস। তো অ্যাক্টিভ মাসে আমরা কি শুধু মোলার কনসেন্ট্রেশনই নিব। মোলার কনসেন্ট্রেশনটা আমরা জানি থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এই যে নাও তোমাদের অ্যাক্টিভ মাস, ঠিক আছে, যে এই দুটার মোলার কনসেন্ট্রেশনের গুণফল। 2 নম্বরে আমরা যেটা যাব সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড রিয়াকশানের ক্ষেত্রে, তখন কিন্তু আমাদের রিয়াক্টেন্ট এটা এই বি প্লাস ওয়াই। তাহলে তখন ব্যাকওয়ার্ড রিয়াকশানের জন্য আমাদের কি হবে, অ্যাক্টিভ মাস হবে বি ক্রস ওয়াই। এখন সমানুপাতিক দিয়ে তো আমাদের কোনো কাজ নাই, আমাদের কি ইকুয়াল আনতে হবে। ইকুয়ালে আমাদের দুটা ধ্রুবক লাগবে। তো আমরা যখন ধ্রুবক দিলাম আর এফ, ধ্রুবক ধরো এই যে K1 যদি ধ্রুবক হয় তাহলে K1 ইন্টু এ ক্রস, মানে ইন্টু আর কি, ক্রস না, এক্স, আর বি ইজ ইকুয়াল টু K2, K1 না দিয়ে KFও দিতে পারো, KF KB সোজা হয় বি ক্রস ওয়াই। এগুলা কিন্তু আসে ভরক্রিয়ার সূত্রটা তেমন আসে না, কিন্তু যে হ্যান্ডারসন হ্যাসেলবার্গের ইকুয়েশন এগুলো কিন্তু আসে। এখন আমরা কি করব, আমরা কি জানি এই বিক্রিয়াটা যখন সাম্য অবস্থায় উপনীত হবে, আমরা সব কিছু কি সাম্য অবস্থাকে রেখে হিসাব করব। তো সাম্য অবস্থায় যখন উপনীত হবে তখন কি ফরওয়ার্ড রিয়াকশনের যে গতি এবং ব্যাকওয়ার্ড রিয়াকশনের যে গতি এই দুটো কি হবে সমান। তাহলে আর এফ ইজ ইকুয়াল টু আর বি। তো এই দুটো যদি সমান হয় তাহলে আমাদের কি হবে KF ইন্টু এ ক্রস এক্স
এগুলা তোমরা মোটামুটি সবাই দেখে আসছো কিসে ইন্টারে। এই যে আমাদের যে ইসের অধ্যায়টা ছিল রাসায়নিক পরিবর্তন, ওটা কিন্তু সবাই দেখে আসছো। এরপরেও ফার্স্ট 2টা ক্লাস বোর্ডিং যাবে আসলে। 2 নাম্বার আইটেমে যা দেখবে এগুলো আরও সোজা, তোমাদের গুণগত রসায়নে যা পড়াইছো এগুলোই 2 নাম্বার আইটেম। তো দেখা যায় অনেক জায়গায় ফার্স্ট আর সেকেন্ড আইটেম একসাথে দিয়ে দেয়। তো এটা এই পাশে নিয়ে আসলাম আর এটা ওই পাশে দিয়ে দিব। ক্রস এক্স, এই হচ্ছে কি আমাদের কি মোটামুটি এই যে আমাদের দুটো ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড রিয়াকশান এবং ব্যাকওয়ার্ড রিয়াকশান এর যে অনুপাত, এই অনুপাতটাকে আমরা নতুন আরেকটা ধ্রুবক বলি, সেটাকে বলে কি ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বা বিয়োজন ধ্রুবক। এটাকে কি দিয়ে প্রকাশ করে? কে দিয়ে। এই ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কে বলা হয় হচ্ছে কি বিয়োজন ধ্রুবক। ফার্স্ট 2টা আইটেমের ক্লাস এরকমই, সব পুরান পড়া, বাট পড়তে হবে। এই তো আমাদের ল অফ ম্যাথ সেকশন যেটা ছিল এটা কি হয়ে গেল, প্রতিপাদন করা হয়ে গেল। যে আর এখান থেকে আমরা কি বের করে আনলাম, এটা হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বা বিয়োজন ধ্রুবক। যারা এই যে ইন্টারে থাকতে চিন্তা করতো যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কেমিস্ট্রি দিয়ে কী করবো, কেমিস্ট্রি মেডিকেলের সাথে কী সম্পর্ক, হ্যান ত্যান, দেখছো তো কেমিস্ট্রি কত কাজে লাগে মেডিকেলও আসার পরে। তো দেন এটা যেহেতু হয়ে গেছে, তাহলে আমরা এখন চলে যাব কি ডিরেক্ট পিএইচ। কি এটা আজকের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে পিএইচ। অ্যাসিড ক্ষারের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি পিএইচ। তো পিএইচ এটার জন্য আমাদের কি প্রথমে পিএইচ এর সংজ্ঞা, পিএইচ এর সংজ্ঞা কি নেগেটিভ লগারিদম অফ এইচ প্লাস, অর্থাৎ হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনের যে মোলার কনসেন্ট্রেশন, এখানে কি অবশ্যই মোল পার লিটার এককে রাখতে হবে। এর যে মোলার কনসেন্ট্রেশন এটারই বলা হয় হচ্ছে কি আমাদের পিএইচ, যেটা আমরা এইভাবে লিখি লগ, এটা হচ্ছে পিএইচ। তো পিএইচ আমাদের ফার্স্ট আমাদের জানা লাগবে কি পিএইচ এর খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কি ডিসোসিয়েশন অফ ওয়াটার, অর্থাৎ পানির বিয়োজন এবং দ্য আয়নিক প্রোডাক্ট অফ দ্য ওয়াটার। আমরা সবাই জানি আয়নিক প্রোডাক্ট অফ দ্য ওয়াটার ইজ ইকুয়াল টু 10⁻⁴। এটার উপর বেস করে পিএইচ স্কেলটা প্রতিষ্ঠিত হয়। কিন্তু কেমনে হয় এই জিনিসটা আমরা আজকে দেখব। তো ফার্স্ট অফ অল আমরা সবকে রুম টেম্পারেচারে যেহেতু করবো, তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস। 25 ডিগ্রি সেলসিয়াসে এই ফার্স্ট লাইনটা আমাদের একটু মনে রাখতে হবে যে এটা কি গবেষণালব্ধ ফল। এই গবেষণালব্ধ ফল হচ্ছে কি মোট এতগুলা, আচ্ছা 6 বিলিয়ন, কত এই পরে এত বিলিয়ন টু দ্য পাওয়ার 9, এত বিলিয়ন অণুর মধ্যে মাত্র একটা অণু, কয়টা, এক অণু পানি, অণু পানি ডিসোসিয়েট বা বিয়োজিত হয়। এতগুলো অণুর মধ্যে এক অণু পানি কি ডিসোসিয়েট বা বিয়োজিত হয় কিসে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির। তাহলে আমরা যদি বের করতে চাই যে কতগুলা মূলত কি পরিমাণ আমাদের হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন হয়, তাহলে একটা পানি যেহেতু বিয়োজিত হয়, তাহলে হাইড্রোজেন আর হাইড্রোক্সিল আয়নের যে ঘনমাত্রা, অ্যান্ড হাইড্রোক্সিল, এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই কত 5, 0.56 ইন্টু 10⁻⁹। এটা আমরা যদি ম্যাথ করি দেখি ক্যালকুলেটরে,
তো এটা আসে হচ্ছে গিয়ে 1.8 ইন্টু 10⁻⁻৯। এই হচ্ছে গিয়ে কি আমাদের প্রবাবিলিটি অফ পিওর ওয়াটার ডিসোসিয়েশন, অর্থাৎ একটা ভাঙার পানির একটা অণু ভাঙার সম্ভাবনা, আমাদের যে সম্ভাবনা, এই সম্ভাবনা একটা পিওর ওয়াটারের একটা অণু ভাঙার সম্ভাবনা হচ্ছে 1.8 ইন্টু 10⁻⁹, মানে কত কম সম্ভাবনা। এরপর আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে পানির আণবিক ভর। সবাই মোটামুটি জানি পানির আণবিক ভর হচ্ছে 18। কত? তাহলে 1 লিটারে, আরও এরপরে যে জিনিসটা দেখবো ওইটাও আমরা সবাই জানি যে পানির মোলার কনসেন্ট্রেশন, এটা আমরা জানি। এটা কি? মোলার কনসেন্ট্রেশন। তো পানির যে মোলার কনসেন্ট্রেশন এটা হচ্ছে আমরা কি জানি 55.5, এটাও কিন্তু ছিল মোল পার লিটার। তো এটা কেমনে হয়? 1 লিটারে আমরা কত জানি? 18 ml পানি, 1000 ml পানি থাকে, আর পানির আণবিক ভর 18 গ্রাম। তো আমরা কি জানি? এই জিনিসটা সবাই জানো যে 1 কেজি পানির ভর, 1 কেজি পানির আয়তন হচ্ছে 1 লিটার হয়। 1 কেজি পানির আয়তন কত? 1 লিটার হয়। তাহলে 18 ml পানির ওজন কি হয়? 18 গ্রাম পানির ওজন 18 ml হয়। সেই হিসাবে আমরা 1000কে যদি 18 দিয়ে ডিভাইড করি তখন মোলার ঘনমাত্রা বা মোলার কনসেন্ট্রেশন আসে হচ্ছে গিয়ে 55.5 মোল পার লিটার, অর্থাৎ প্রতি লিটার পানিতে 55.5 মোল পানি থাকে। এটাই হচ্ছে গিয়ে এর মোলার কনসেন্ট্রেশন, যে এটার মিনিং। তো এরপর আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে 1 মোল পানিতে পানির অণু কি পরিমাণ ভাঙে, এই জিনিসটা। তাহলে আমরা এই যে ভাঙার প্রবাবিলিটি আগে বের করছি, এখন 1 মোল অণুতে 1 মোলার কনসেন্ট্রেশনে কি পরিমাণ পানি ভাঙে, অর্থাৎ কি পরিমাণ হাইড্রোজেন প্লাস এবং হাইড্রোক্সিল প্লাস হাইড্রোক্সিল মাইনাস এটা তৈরি হয়। এই 1 মোল মানে 1000, 1 লিটার পানির ভিতরে কি পরিমাণ তৈরি হয়, অর্থাৎ আমাদের যে 55.5 মোল পানিতে কি পরিমাণ ভাঙার সম্ভাবনা বা কি পরিমাণ H+ এবং OH- তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে আমাদের যে প্রবাবিলিটি, এটা সিম্পলি আমরা কি করব? গুণ করে দেব। কারণ একটা আমাদের যে কি একটা পানির অণুর ভাঙার প্রবাবিলিটি হচ্ছে গিয়ে এত। তাহলে 55.5 মোল পানির অণু ভাঙার প্রবাবিলিটি কতটুকু? এটা ইন্টু 55.5। তো এইখানে আমাদের একটা জানা সংখ্যা আসে, মোটামুটি তোমরা সবাই চিনবা সংখ্যাটা। এটা হচ্ছে 10⁻⁷। অর্থাৎ এর মোলার যে কনসেন্ট্রেশন, অর্থাৎ 1000 লিটার, ধরি 1 লিটার বা 1000 ml পানির মধ্যে এই 10⁻⁷ সংখ্যক কি থাকে? হাইড্রোজেন প্লাস এবং হাইড্রোক্সিল প্লাস আয়ন থাকে। আমরা 1000 লিটার, বারবার 1000 লিটার কেন বলি, 1000 মিলিলিটারের মধ্যে এই সংখ্যক কি থাকবে? হাইড্রোক্সিল আয়ন এবং হাইড্রোজেন আয়ন থাকে। এখন এইখানে আমরা যদি পানির বিয়োজন যে ধ্রুবকটা ওটা বের করতে যাই, তো পানির বিয়োজন ধ্রুবক বের করতে গেলে ওই যে একটু আগে আমরা বিয়োজন ধ্রুবক বের করার সময় ভরক্রিয়ার যে সূত্রটা দেখে আসলাম, ভরক্রিয়ার সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে? H+ আর আছে কি OH-, আর পানির মোলার কনসেন্ট্রেশন আমরা এই যে একটু আগে দেখে আসলাম যেটা, ওইটা কত? 55.5। হাইড্রোজেন আয়নের দেখলাম কত? 10⁻⁷। হাইড্রোক্সিল আয়নের দেখলাম কত? 10⁻⁷। তাহলে এটা দিয়ে গুণ করলে কত আসে? এটা ক্যালকুলেট করলে তোমরা দেখবে 1.8 ইন্টু 10⁻⁻16 মোল পার লিটার আসে। এইটা হচ্ছে গিয়ে আমাদের কি কে বা ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। তো এই ml পার লিটার না মোল পার লিটার, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। তো ডিসোসিয়েশন কনস্ট্যান্টের সাথে আমরা যদি যোগ করি, গুণ করি,
পানির আণবিক ভরটা গুণ করি, তাহলে কিন্তু আমরা পাবো হচ্ছে আমাদের আয়নিক গুণফল বা KW। পানির যে মোলার কনসেন্ট্রেশন, এটা যদি আমরা ডিসোসিয়েশন কনস্ট্যান্টের সাথে যোগ করি, গুণ করি, তাহলে আমরা পাবো হচ্ছে পানির ওই ডিসোসিয়েশন কনস্ট্যান্টের সাথে আমরা এই যে আমাদের বের হয়েছে এটা গুণ করব। ডিসোসিয়েশন কনস্ট্যান্ট ইন্টু কনসেন্ট্রেশন অফ H2O। তো ডিসোসিয়েশন কনস্ট্যান্টের সাথে কনসেন্ট্রেশন অফ H2O গুণ করলে আমাদের থাকে 55.5 ইন্টু 1.8 ইন্টু 10⁻⁻16। এটা এই যে দেখো এটা কাটা চলে গেলে থাকবে শুধুমাত্র 10⁻14। এইটাই হচ্ছে তোমাদের মূলত যে পানির আয়নিক গুণফল। এই পানির আয়নিক গুণফল হচ্ছে এত। এই যে গোটা বিষয়টা আমরা দেখলাম, এটা পুরোটাই কিন্তু কি 25°C এখন যদি 25°C এর কম হয় তাপমাত্রা, তখন KWর মান কি কমে যাবে। আর যদি 25°C উপরে হয়, তখন কি হবে, KWর মান বেড়ে যাবে। KWর মান যদি টেম্পারেচার গ্রেটার দ্যান 25°C, টেম্পারেচার 25°C হচ্ছে বেশি হলে KW will be greater than 10⁻⁻14। KW যদি বাড়ে, তাহলে কিন্তু আমাদের যে পিএইচ স্কেল সেটা কিন্তু আবার কমে যাবে, পিএইচ স্কেলের রেঞ্জ কমে যাবে, কারণ KW পিএইচ স্কেলের সাথে ইনভার্সলি রিলেটেড। পিএইচ স্কেলের রেঞ্জ কিন্তু কমে যাবে, এখানে কিন্তু প্লাস লেগে যায় অনেকের। আর টির যদি 25° থেকে কমে যায়, তাহলে আমাদের KW এসের থেকে 10⁻⁻14 থেকে কমে যাবে, তখন পিএইচ স্কেলের রেঞ্জ বেড়ে যাবে। এই হচ্ছে আমাদের মোটামুটি পানির আয়নিক গুণফল বের করলাম আমরা। এরপর আমাদের যে পিএইচ তো বললামই যে পিএইচ স্কেল যখন বেড়ে যাবে, ধরো আমরা 37°C তাপমাত্রার একটা হিসাব করি, যদি 37°C তাপমাত্রা, ওইখানে দেখা যায় অবশ্যই আমাদের এই পিএইচ স্কেলের রেঞ্জ থাকে হচ্ছে 13.5। তো 13.5 যখন হয়, তখন আমাদের যে নিউট্রাল অর্থাৎ পানি, বিশুদ্ধ পানি, তার পিএইচ হয় হচ্ছে গিয়ে 6.75। এই পানিতে এটাই কিন্তু নিউট্রাল, এটাই বিশুদ্ধ পানির পিএইচ এই তাপমাত্রায়। 6.75 কি পানির বিশুদ্ধ পানির পিএইচ হবে 37°C তাপমাত্রা। আবার আমরা যদি 0°C তাপমাত্রার কথা চিন্তা করি, সেখানে দেখা যায় পিএইচ স্কেল হয়ে যায় 15.32। তো সেইখানে দেখা যায় আমাদের পিএইচ, বিশুদ্ধ পানির পিএইচ দাঁড়ায় 7.66। ওইখানে যে বিশুদ্ধ পানি, অর্থাৎ তুমি যদি সংক্ষেপে বোঝানো যায় যে ধরো তুমি 25°C একটা পানি নিলা, 1 লিটার পানি নিলা, যেটার পিএইচ হচ্ছে 7, ওইটারে যদি তুমি 0°C নিয়ে যাও, ওটার পিএইচ হয়ে যাবে 7.66। ওই একই পানি যদি তুমি 37°C নিয়ে যাও, তখন ওটার পিএইচ হয়ে যাবে 6.75। কিন্তু ওই তাপমাত্রায় ওই পিএইচটাই হচ্ছে নিউট্রাল পিএইচ। পানির যে পিএইচ, ওটাই নিউট্রাল পিএইচ। অর্থাৎ পিএইচ জিনিসটা কিন্তু ফিক্সড, আমরা যে ফিক্সডভাবে করি, এই ফিক্সডটা কিন্তু আসলে সঠিক না। তো যাই হোক, আমরা পিএইচ বের করে ফেললাম। এখন আমাদের দেখা লাগবে যে ওই পিএইচ বেশি হলে কি হবে, কম হলে কি হবে, এটা মোটামুটি আমরা সবাই জানি। তবে একটা জিনিস আমাদের দেখতে হবে। এখন আমরা দেখব ইম্পর্টেন্স অফ পিএইচ কি। ইম্পর্টেন্স অফ পিএইচ আমরা যে জিনিসটা দেখবো, ইম্পর্টেন্স অফ পিএইচ আমাদের যে এনজাইম, এই এনজাইমগুলো একটা নির্দিষ্ট পিএইচ এর মধ্যে কাজ করে। এখন পিএইচ রেঞ্জ যদি ধরো কোনো জায়গায় ঝামেলা হয়, তাহলে এনজাইমগুলো ঠিকভাবে কাজ করতে পারে না। যেমন ধরো তোমাদের পাকস্থলীর পিএইচ
আমাদের গ্যাস্ট্রিক জুসের পিএইচ থাকে 1 to 3.5 এর মধ্যে। এখন এই যে পাকস্থলীতে আমরা ট্রিপসিন জানি কাজ করে, এই ট্রিপসিন যদি আমরা ক্ষারীয় পরিবেশে নিয়ে যাই এটা কিন্তু কাজ করতে পারবে না। এরপরে ধরো পাকস্থলীতে পেপসিন থাকে, দেখছো পেস লাগাই দিছি। তো পাকস্থলীতে পেপসিন থাকে, তো পেপসিন যে এটা অম্লীয় পরিবেশে কাজ করে, এটা কিন্তু ক্ষারীয় পরিবেশে, ধরো যেখানে পিএইচ 7-এর চেয়ে বেশি এমন কোনো জায়গায় যদি তুমি পেপসিন নিয়ে যাও এই এনজাইম কিন্তু কোনোভাবেই কাজ করতে পারবে না। এই এনজাইমের ক্ষেত্রেই আমাদের মূলত দেহে এরপরে পিএইচ এর ইমব্যালেন্স হলে আরও কিছু ঝামেলা হয়, যেমন সেলুলার যে ফাংশনগুলো আছে এই ফাংশন ড্রপ করে, স্কিনের পিএইচ কমে গেলে স্কিনেও ঝামেলা হয়। তো এই ধরনের ইম্পর্টেন্স, পিএইচ এর ইম্পর্টেন্স এগুলাই মোটামুটি বই থেকে তোমরা একটু দেখে নিও। এরপরে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পিএইচ এর স্কেল। কি পিএইচ স্কেল? তো পিএইচ স্কেলের ডেফিনেশন কি? ইট ইজ a range which cover all range of acidity and alkalicity, of solution। তো এটা এমন একটা রেঞ্জ যেটা সকল ধরনের অ্যাসিডিটি এবং অ্যালকালিটি সলিউশনের কে কভার করে। এটাকে বলা হয় আমাদের মোটামুটি পিএইচ স্কেল। তো পিএইচ স্কেল আমরা যদি দেখি পিএইচ কি, আমরা দেখছিলাম পিএইচ হচ্ছে নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন। এটাকে আমরা আমাদের এসে পিএইচ বলি। তো ধরো পিএইচ যদি 1 ইউনিট চেঞ্জ হয়, কত ইউনিট? পিএইচ যদি 1 ইউনিট চেঞ্জ হয় তাহলে আমাদের যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এটা কিন্তু 1 ইউনিট চেঞ্জ হবে না, এটা 10 টাইমস অর্থাৎ 10 ইউনিট চেঞ্জ হবে, 10 ইউনিটস চেঞ্জ হবে। যদি আমাদের পিএইচ 1 ইউনিট চেঞ্জ হয় তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10 গুণ চেঞ্জ হবে। কত? 10 গুণ চেঞ্জ হয়ে যাবে। আর আমাদের যে পিএইচ স্কেলটা এটা কভার করে হচ্ছে 1, এটা 0 থেকে মোট 14 পর্যন্ত কভার করে। তো এই যে 0, এই 0-র মানে কিন্তু পিএইচ এর বা অ্যাসিডের অম্লত্ব 0 না, অ্যাসিড পিএইচ 0 মানে হচ্ছে যে অ্যাসিড সবচেয়ে শক্তিশালী, মোস্ট স্ট্রং অ্যাসিড। আর পিএইচ 14 মানে হচ্ছে মোস্ট স্ট্রং বেস। তো অ্যাসিড বেস মোস্ট স্ট্রং। আর এই যে পিএইচ এটার স্কেল এটা 14, এই সব হিসাবে কিন্তু আমরা 25 ডিগ্রি সেলসিয়াসে করতেছি, অন্য কোনো তাপমাত্রা ক্যালকুলেশন আসবে না। তো এই দুইটার মিডল পোর্শন যেটা 7 এটা হচ্ছে কি নিউট্রাল, অর্থাৎ এটা পিএইচ হচ্ছে নিউট্রাল, হচ্ছে পিএইচ 7। এরপর আমাদের যে জিনিসটা আসবে সেটা হচ্ছে যে আমাদের কিছু ইম্পর্টেন্ট জায়গা যেখানে পিএইচটা আমাদের মনে রাখা লাগে, অনেক সময় দেখা যায় ভাইভাতে ধরে ফেলে।
সেগুলো হচ্ছে আমাদের ফার্স্ট যে জিনিসটা, সেটা হচ্ছে এটা মোটামুটি তোমরা সবাই জানো যে কি ধরতে পারে, এটা হচ্ছে ব্লাড। তো ব্লাডের যেটা, এটা তোমরা এটা না পড়ে কেউ আসো নাই আমি আশা করি, কারণ এটা না পড়ে মেডিকেল আসার কথা না। এটা রেঞ্জ, আর ফিক্সড আমরা ধরে হচ্ছে 7.4। এরপরে আমাদের যে জিনিসটা আসছে সেটা হচ্ছে গ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিক জুস, এই যে আরে রে, গ্যাস্ট্রিক জুস, আমাদের গ্যাস্ট্রিক জুস এই যে এখানে যে পিএইচ বা পাকস্থলীর যে এর পিএইচ হচ্ছে 1 থেকে 3.5। দেন আফটার আমাদের লাগে হচ্ছে স্যালাইভা। স্যালাইভা বা লালা, স্যালাইভা বা লালার পিএইচ হচ্ছে 6 to 7 রেঞ্জে। এরপরে আমাদের লাগে মিল্ক, হিউম্যান মিল্ক, অন্য কিছুর মিল্ক দরকার নাই। অ্যান্ড আর কি থাকে, ইউরিন। এগুলা মোটামুটি তোমরা যখন যে শারীরতত্ত্ব হিউম্যান ফিজিওলজি পড়ছো সেকেন্ড পেপারে বায়োলজিতে, তখন এগুলা মোটামুটি সবাই মুখস্থ করে আসতো, তো এগুলা প্যারা নাই, বাট এগুলা কিন্তু ধরে। মুখস্থ যদি কেউ না করে আসো তার কিন্তু মুখস্থ করতে হবে। এইবার আমরা যাব কি পিওএইচ এর হিসাবে। তো একটা জিনিস আমরা পিএইচ এ হয়তো আমি বলতে ভুলে গেছিলাম, যে আমাদের যে পিএইচটা থাকে, এই পিএইচ এর সম্পর্ক কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল টু হাইড্রোজেন আয়ন। আমাদের যে হাইড্রোজেন আয়ন থাকে তার সাথে ইনভার্সলি, অর্থাৎ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি বাড়ে তাহলে পিএইচ কমবে, আর হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি কমে তাহলে পিএইচ বাড়বে। যেহেতু আমরা জানি যে নেগেটিভ লগ, সো এটা বাড়লে এটা কমবে, এটা কমলে এটা, এটা বাড়লে এটা কমবে, শেষ। এরপরে আমরা যাব হচ্ছে পিওএইচ। তো এই পিওএইচ এটার সম্পর্ক কিন্তু ইজ প্রপোর্শনাল টু হাইড্রোজেন আয়ন, অর্থাৎ এটা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার সমানুপাতিক পিওএইচ। অর্থাৎ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বাড়লে পিওএইচ বাড়বে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কমলে পিওএইচ কমে যাবে। তাহলে পিওএইচ কি একেবারে এত ইনা করে বলে ফেলি যে ওএইচ এর যে ঘনমাত্রাটা, এটাকেই বলা হয় কি ওএইচ এর ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে বলা হয় কি পিওএইচ। এরপর আমাদের যে জিনিসটা লাগাবে সেটা হচ্ছে কি ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বা কে। তো কে কি, এটা কিন্তু আমরা একেবারে যখন ল অফ ম্যাস অ্যাকশন পড়ছিলাম তখন কিন্তু আমরা দেখে আসছি যে আসলে কে জিনিসটা কি। তো এই যে কেটা থাকে, এই কেটাকে যখন আমরা করি নেগেটিভ লগ করি, নেগেটিভ লগ অফ কে, এটাকে বলা হয় হচ্ছে গিয়ে পিকে। কি বলে? পিকে। এই পিকে যখন স্ট্রং অ্যাসিড হয় তখন পিকের মান কম হয়, আর যখন উইক অ্যাসিড হয় পিকের মান বেশি হয়, বেজের ক্ষেত্রে পিকের মান বেশি হয়। এই পিকে দিয়ে আমরা মূলত অ্যাসিডের যেই আমাদের পিএইচ স্কেল মূলত 0 থেকে 14 পর্যন্ত রেঞ্জ কভার করে, কিন্তু অনেক অ্যাসিড আছে যেগুলো আসলে এর চেয়ে অনেক শক্তিশালী, এগুলো আমাদের করার জন্য, মেজার করার জন্য আমরা পিকে হিসাব করি। পিকে যত কম হবে অ্যাসিড তত স্ট্রং হয়, পিকে যত কম অ্যাসিড তত স্ট্রং হয়, আর কে যত বেশি অ্যাসিড তত স্ট্রং, অর্থাৎ কে ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে পিকে। আমরা আগেই দেখছি যে এইচ যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল, পিকেও ইনভার্সলি প্রপোর্শনাল। এই তো আমাদের পিকে নিয়ে, এর বেশি পিকে পিএইচ নিয়ে আমাদের জানার দরকার নাই। এরপরে আমরা যে জিনিসটা যাব সেটা হচ্ছে হ্যান্ডারসন-হ্যাসেলবার্গ ইকুয়েশন। কি পিকে হয়েছিল, পিএইচ হইল হ্যান্ডারসন-হ্যাসেলবার্গ ইকুয়েশন,
যেটাকে আমরা সংক্ষেপে বলি এইচ এইচ ই। হ্যান্ডারসন হ্যাসেলবার্গ ইকুয়েশন কি? হ্যান্ডারসন হ্যাসেলবার্গ ইকুয়েশন হচ্ছে ওই ইকুয়েশন, এটাও তোমরা জানো যে পিএইচ অফ বাফার is equal to pk plus log salt or আবার জি দিলাম কনজুগেট বেস বাই, এটা হচ্ছে কি আমাদের কি বাফার দ্রবণের সূত্র। তো বাফারের আমরা যে সূত্রটা লিখলাম, চলো এটাকে আমরা আসি একটু দেখে আসি। এটার আমরা ওই যে ল অফ ম্যাস অ্যাকশনটা পড়ছিলাম, ল অফ ম্যাস অ্যাকশন ইউজ করেই কিন্তু আমরা মূলত এই যে বাফার দ্রবণের এই ক্যালকুলেশন করার জন্য যে সূত্রটা পাইতেছি, এটা কিন্তু ল অফ ম্যাস অ্যাকশন ইউজ করে আসে। তো ল অফ ম্যাস অ্যাকশন আমরা কি দেখছিলাম, যে ধরো একটা অ্যাসিড, ধরো এইচ, এটা কি একটা অ্যাসিড, এইচ একটা অ্যাসিড। তো এই অ্যাসিড, তো আমরা কি দেখছিলাম, কে তথা ডিসোসিয়েশন কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু এইচ প্লাস এর ঘনমাত্রা বা এইচ এর ঘনমাত্রা এবং এ মাইনাস এর ঘনমাত্রা, আর নিচে থাকে কি এইচ এ এর ঘনমাত্রা। এটা আমরা কি দেখছিলাম, এটা আমরা দেখেছিলাম হচ্ছে ভরক্রিয়ার সূত্র তথা ল অফ ম্যাস অ্যাকশন থেকে। এখন আমরা যদি এই ম্যাথমেটিক্যাল এটা এই পাশে নিয়ে আসতে পারি, তাহলে কি থাকবে, এইচ এ ইন্টু কে is equal to concentration of H plus A minus, yes, দেন আমরা উভয়ের আগে কি আনবো, একটা লগ নিয়ে আসি। দুই পাশে আমরা জানি সব কিছুই আনা যায় যখন দুই পাশ থাকে। লগ কে, এখানে গুণ চিহ্নের দরকার পড়ে না, এইচ এ is equal to log H plus হ্যাঁ। তো তোমরা ক্লাস 10-এ থাকা একটা সূত্র পড়ছিলা যে লগের মধ্যে গুণ থাকলে লগ আলাদা আলাদা নিলে সেটা কি হয়, যোগ হয়ে যায়। এটা লগ কে প্লাস log এইচ এ is equal to log H plus এটা ধরো তোমাদের সূত্র লেখা দেই, কারণ তোমাদের অনেক দিন যেহেতু ই নাই। log a b is equal to log a plus log b, এটা তোমাদের জানার কথা। আমরা দশম শ্রেণীতে তোমরা যখন পড়ছিলাম লগের ম্যাথ ফার্স্ট আসছিল, ওই সময় মেবি 5 নাম্বার চ্যাপ্টারে ছিল। দেন আফটার আমাদের কি আছে, একটা মাইনাস নিয়ে আসি, আগে মাইনাস নিয়ে আসি, অর্থাৎ দুই পাশে মাইনাস দিয়ে গুণ করে দিই। মাইনাস দিয়ে গুণ করলে লগ কে, এতে লগ কে মাইনাস লগ এইচ এ, ঠিক আছে না, ইজ ইকুয়াল টু লগ এইচ মাইনাস আগে থাকবে লগ হাইড্রোজেন আয়ন প্লাস লগ এ মাইনাস, এটা না মাইনাস হবে প্লাস না, ওকে। তাহলে মাইনাস লগ কে এর মান আমরা জানি পি কে, আর এখানে এটার আমরা এই পাশে নিয়ে আসি মাইনাস লগ এইচ এ, মাইনাস এ পাশে আসলে প্লাস হয়ে যাবে লগ এ মাইনাস, আর মাইনাস লগ পিএইচ মানে মাইনাস লগ এইচ প্লাস মানে আমরা জানি কি পিএইচ। তাহলে আমাদের থাকলো হচ্ছে পিএইচ ইজ ইকুয়াল টু পিকে লগ, তোমরা আরো একটা সূত্র দেখবা যে
log a minus log b is equal to log a by b। এই সূত্রটা তোমাদের দেখার কথা, তো আমরা সেটাই এখন কি করব, অ্যাপ্লাই করব। তাহলে এটাকে আগে নিয়ে আসবো, এটার পরে হিসাব করলে আমাদের আসে হচ্ছে প্লাস log a মাইনাস বাই কনসেন্ট্রেশন। তাহলে এই এ মাইনাস তখন হবে যখন আমরা কনজুগেট বেস দিয়ে করব, আর যখন আমরা সল্ট দিয়ে করব তখন এখানে সল্টটা বসবে, যখন কনজুগেট বেস দিয়ে করব তখন এ এর জায়গা বেসটা বসবে, আর বাদ কি পুরোটাই একই রকম থাকবে। এইটা হচ্ছে কি আমাদের হ্যান্ডারসন-হাসেলবাখ ইকুয়েশন। হ্যান্ডারসন-হাসেলবাখ ইকুয়েশন আমাদের কি কাজে লাগে, এর ইম্পর্টেন্স তোমাদের বইতে আছে, বা ইম্পর্টেন্সগুলো তোমরা নিজ দায়িত্বে পড়ে নিও। এখানে আসলে বোঝানোর কিছু নাই, তোমাদের যে ক্লাস 12 পর্যন্ত যে বোঝানোর জিনিসটা ছিল এগুলো এখানে নাই, এখানে তোমার মুখস্থ রাখতে হবে। এখানে বোঝানোর কিছু নাই। ধরো ক্লিনিক্যাল কিছু ইম্পর্টেন্স আছে, যেমন এটা দ্বারা পেশেন্টের যে অ্যাসিড ক্ষারের স্ট্যাটাসটা এটা সম্পর্কে আমরা জানতে পারি, এরকম কিছু ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে, এগুলা বেশি ইম্পর্টেন্ট। আরও কিছু ইম্পর্টেন্স আছে, ওগুলো মোটামুটি এর ইম্পর্টেন্স ধরো তোমরা এই যে বলতে পারো যে বাফার দ্রবণের যে এটা নির্ণয় করা যায়, এতে এরকম কিছু ইম্পর্টেন্স, এগুলা তোমাদের মুখস্থ রাখতে হবে, বা এগুলা বোঝানোর কিচ্ছু নাই। তো হ্যান্ডারসন-হাসেলবাখ ইকুয়েশন যখন শেষ, দেন আমাদের লাস্ট টপিক, আজকের যে লাস্ট টপিকটা, এই টপিকটায় আমরা যাব। আজকের লাস্ট টপিক হচ্ছে আইটেম 1-এর লাস্ট টপিক, সেটা হচ্ছে বাফার। কি আইটেম 1-এর লাস্ট টপিক হচ্ছে বাফার। চলো এখন আমরা দেখি বাফার সলিউশন। তো বাফার সলিউশন ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসটা লাগবে, একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা, সেটা হোয়াট ইজ বাফার। বাফার কি আমরা জানি, বাফার ইজ আ মিক্সচার অফ, দুটা জিনিস হতে পারে, weak and its or conjugate base, এটা কি অ্যাসিডিক বাফার। অর 2 নম্বরে হইতে পারে weak and its conjugate acid. The buffer is a mixture of weak acid and its conjugate base or salt, or weak base and its conjugate acid, with tends to prevent the change of pH when moderate amount of acid or base added to it. তাহলে বাফার কি, বাফার ইজ এ মিক্সচার অফ weak acid or its salt or conjugate base, or weak base and its conjugate acid, which tends to prevent, যেটা প্রতিরোধ করে, চেঞ্জ অফ pH পরিবর্তন হওয়া, when the moderate amount of acid or base added to it, যখন একটা নির্দিষ্ট পরিমাণ অ্যাসিড এবং বেস এটা
যোগ করা হয়। এখন তুমি যদি একটা বাফার দ্রবণের ভিতরে ধরো 1 লিটার হাইড্রোক্লোরিক অ্যাসিড ঢেলে দিলা, তাহলে কিন্তু বাফার কোনো কাজই করতে পারবে না। এটার জন্য মডারেট অ্যামাউন্ট, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ, তবে সেই পরিমাণটা খুব বেশি হওয়া যাবে না, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে যেটাকে বাফার ক্যাপাসিটি বলে। এর উপরে যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে কি হবে, তাহলে ধরো তোমার দ্রবণের যে বাফার যে গুণটা, এই বাফার গুণটা নষ্ট হয়ে যাবে। ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে, তো আমাদের বডিতে অধিকাংশ না, ম্যাক্সিমাম বাফারই হচ্ছে কি অ্যাসিড অ্যান্ড ইটস বেস, অর্থাৎ এটা কনজুগেট বেস। আমাদের দেহে বিভিন্ন ধরনের বাফার দেখা যায়, যেমন আমাদের বডিতে কি বাফার দেখা যায় আমরা একটু দেখি, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। আমাদের বডিতে দেখা যায় ফার্স্ট বাইকার্বনেট, বাইকার্বনেট বাফারে আমাদের কি কি থাকে, থাকে হচ্ছে কার্বনিক অ্যাসিড, এটা হচ্ছে অ্যাসিড, আর এর কনজুগেট বেস হিসেবে থাকে হচ্ছে, কনজুগেট বেস কি একটা প্রোটন ছেড়ে দিবে, তাহলে কি থাকবে বাইকার্বনেট আয়ন। আর সল্ট হিসেবে থাকতে পারে সোডিয়াম আর পটাশিয়াম বাইকার্বনেট। এটা কি আমাদের বাইকার্বনেট বাফার এর উপাদান। এরপরে আমাদের বডিতে থাকে প্লাজমা, বাফার। এরপর আমাদের বডিতে থাকে হচ্ছে ফসফেট, বাফার। এই ফসফেট বাফার আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে গিয়ে অর্গানিক আর একটা ইনঅর্গানিক। তো ইনঅর্গানিকটা বেশি থাকে হচ্ছে আমাদের ECF, এক্সট্রা সেলুলার ফ্লুইডে থাকে হচ্ছে ইনঅর্গানিক, আর ICF বা ইন্টারসেলুলার থাকে হচ্ছে আমাদের অর্গানিক। এটা আমাদের বডি। এরপরে দেখা যায় আমাদের কি থাকে, RBC বা রেড ব্লাড সেল। তো রেড ব্লাড সেল, এখানে আমাদের ফার্স্ট প্রধান যে বাফারটা থাকে সেটা থাকে হচ্ছে গিয়ে কি হিমোগ্লোবিন বাফার, HB হিমোগ্লোবিন বাফার। এখানে থাকে হিমোগ্লোবিন মাইনাস এবং অ্যাসিড হিসাবে থাকে হচ্ছে HB। এই হিমোগ্লোবিন বাফার কি বাফার, হিমোগ্লোবিন বাফার। 2 নম্বরে বানান যে হারে ভুল করতেছি আমি, আবার এই যে বাইকার্বনেটের মাঝখানে ফাঁকা রাখা, বাইকার্বনেট হিমোগ্লোবিন বাফার। 2 নম্বরে আমাদের থাকবে হচ্ছে অক্সি হিমোগ্লোবিন, কি অক্সি হিমোগ্লোবিন বাফার। অক্সি হিমোগ্লোবিন বাফারটা হচ্ছে হিমোগ্লোবিনের সাথে 2 অণু অক্সিজেন যুক্ত হবে, কি 2 অণু অক্সিজেন যুক্ত হবে। এটা হচ্ছে কি আমাদের কনজুগেট বেস, আর অ্যাসিডটা হচ্ছে এই যে, এটা আমাদের 2 নাম্বার আরবিসিতে থাকবে। 3 নম্বরে আমাদের থাকবে বরাবর যথারীতি যেটা সব জায়গায় থাকে, এটা হচ্ছে বাইকার্বনেট। 4 নম্বরে আমাদের থাকবে হচ্ছে ফসফেট বাফার। তো এই বাইকার্বনেট এবং ফসফেট বাফার এই দুটো কিন্তু সর্বত্র কমন। ফসফেট বাফার। তো আমাদের যে ECF, এখন ECF ICF কি, এটা হচ্ছে আমাদের ইসের আলোচনার বিষয়, ফিজিওলজির একেবারে ফার্স্ট আইটেম। যখন আমি তোমাদের সাথে আলোচনা করব তখন ফিজিওলজির ফার্স্ট আইটেমে ECF ICF থাকবে, হোমিওস্ট্যাসিসের যে এটা, ওইখানে আমরা আলোচনা করব। এখন ECF ICF ধরে নাও কিছু একটা,
আর যারা আগে থেকেই পড়ছো জিনিসটা তাদের তো প্যারা নাই, তারা তো জানো ইসিএফ আইসিএফ কি। তো এই যে ইসিএফ আইসিএফ যে আমাদের সিএফ প্লাস এখানেও যথারীতি দুইটা থাকে। এক নম্বরে আমাদের থাকে বাইকার্বনেট, খালি বাই লিখলাম। 2 নম্বরে থাকে ফসফেট, আর 3 নম্বরে এখানে থাকে প্রোটিন। তাহলে কি থাকলো, এই হচ্ছে কি আমাদের মোট 3টা ধরনের বাফার থাকে এক্সট্রা সেলুলার ফ্লুইডে। এর বাইরে আমাদের যে রেনাল সিস্টেম, এইখানে আমাদের আরেকটা বাফার দেখা যায় যেটাকে বলা হয়েছে অ্যামোনিয়া বাফার। কি এটা রেনাল সিস্টেমের দেখা যায়। এই বাফারটা হচ্ছে কি অ্যামোনিয়া, আমাদের পরিচিত জিনিস অ্যামোনিয়া আর অ্যামোনিয়াম যে আয়নটা আছে, এই যে দুটো আয়ন এখানে, এটা হচ্ছে কি অ্যাসিড, সরি এটা হচ্ছে অ্যাসিড এবং এটা হচ্ছে কনজুগেট বেস। আমরা জানি অ্যামোনিয়া একটা বেস, তো এটা হচ্ছে অ্যাসিড, এটা কনজুগেট বেস। এই দুটো মূলত কাজ করে অ্যামোনিয়া এর ক্ষেত্রে। তো এখন আমাদের বাফার এর যে মেকানিজম এটা দেখতে হবে। এর আগে আমরা যে জিনিসটা দেখব এটা হচ্ছে বাফারের ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি আর ম্যাক্সিমাম ক্যাপাসিটি। কি লেভেলের নিজেই কনফিউজ হইতেছি। MAXI MUM ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি। বাফারের ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি যে জিনিসটা দেখতেছি আমরা এখানে, আমরা যে হ্যান্ডারসন হেসেলবার্গ বা HHE শিখছিলাম ইকুয়েশন, এখানে আমরা দেখছিলাম যে PH ইজ ইকুয়াল টু PK প্লাস লগ বেস বাই, অর্থাৎ আমাদের কনজুগেট বেস এবং অ্যাসিড এর ঘনমাত্রা। তো আমাদের যে কেমিক্যাল বা কেমিস্ট্রির যে ধারণা সেটা অনুযায়ী এই বাফারের পিএস এর মান যদি পিকে এর কাছাকাছি বা আর আশেপাশে হয়, সেই ক্ষেত্রে আমাদের কি হবে, বাফারিং ক্যাপাসিটিটা সর্বোচ্চ হবে। কিন্তু তোমার যে হিউম্যান বডি, এটা হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে তোমরা যেটা সবাই জানো যে এই রেশিওটা যদি 1 হয় তাহলে কি হবে, বাফারিং ক্যাপাসিটি সর্বোচ্চ হবে। কিন্তু আমাদের একটু ঝামেলা আছে। আমাদের যে হিউম্যান বডি এই হিউম্যান বডি হচ্ছে মোস্টলি অধিকাংশ জায়গায় অ্যাসিড প্রডিউস করে। কি অ্যাসিড প্রডিউসার, অর্থাৎ অধিকাংশ জায়গায় আমাদের হিউম্যান বডি কী করে, অ্যাসিড প্রডিউস করে। তো যখন অ্যাসিড প্রডিউস করে তাহলে আমাদের অ্যাসিড যে নিয়ন্ত্রণটা বাফারিং, এই অ্যাসিডের পিএইচ নিয়ন্ত্রণটা আমাদের বেসের চেয়ে প্রায় 20 গুণ বেশি করতে হয়। এই কারণে আমাদের যে থিওরিটা, অর্থাৎ কেমিস্ট্রির যে থিওরি, এইটা আসলে আমাদের বডির ক্ষেত্রে তেমন একটা খাটে না। তুমি যদি দেখে থাকো যে আমাদের যে বাইকার্বনেট, বাফার, এটার পিকের ভ্যালু থাকে 6.1, যেটা কিন্তু আমাদের বডির যে নর্মাল পিএইচ 7.4, এটা থেকে অনেক দূরে, তাই না?
এটা কিন্তু এটা থেকে অনেক দূরে। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি দেখতে যাই যে ফসফেট বাফার যেটা, ফসফেট বাফার সেইখানে থাকে কিন্তু 6.8, যেটা অনেক ইনঅর্গানিক ফসফেট বাফারে সেটা কিন্তু অনেক ক্লোজার এটার তুলনায়। এরপরে আমাদের আছে ফসফেট বাফার বাদ দিয়ে আমরা যে প্রোটিন বাফার, সেটা কিন্তু 7.3, যেটা আরও কাছে 7.4 থেকে। কিন্তু আমাদের দেহের 60% বাফারিং যে কার্যক্রম এটা কিন্তু নিয়ন্ত্রণ করে বাইকার্বনেট বাফার। কেমনে করে? কারণ এই বাইকার্বনেট আমাদের দেহে 25 মিলিমোল পার লিটার থাকে। এর মধ্যে 24 মিলিমোলই থাকে হচ্ছে কি হাইড্রোজেন কার্বনেট তথা বাইকার্বনেট আয়ন, আর 1.2 মিলিমোল থাকে হচ্ছে কি কার্বনিক অ্যাসিড। তাহলে আমাদের দেহে এই যে আমাদের যে বেসিক অংশটা অর্থাৎ ক্ষারীয় কনজুগেট বেস, এটা কিন্তু মূলত অ্যাসিড প্রশমন করে। তো আমাদের হিউম্যান বডি যেহেতু ম্যাক্সিমামলি অ্যাসিড প্রডিউসার, তাহলে আমাদের যে বাইকার্বনেট আয়ন এইটা 20 গুণ বেশি প্রয়োজন পড়ে আমাদের কার্বনিক অ্যাসিড থেকে, অর্থাৎ 20 গুণ বেশি অ্যাসিড আমাদের দেহে তৈরি হয়। এই যে জিনিসটা আমরা বুঝলাম। তো এইখানে আমাদের যে কেমিস্ট্রির কনসেপ্টটা ছিল যে 1:1 রেশিও হইলেই বাফারিং ক্যাপাসিটি ম্যাক্সিমাম হবে, এটা কিন্তু আমাদের হিউম্যান বডির ক্ষেত্রে মোটেও খাটে না। আমাদের হিউম্যান বডির ক্ষেত্রে কি করতে হয়? আমাদের হিউম্যান বডির ক্ষেত্রে বাফারিং ক্যাপাসিটিতে আমাদের বেস যেটা থাকে কনজুগেট বেস, এটা অনেক বেশি পরিমাণে প্রয়োজন হয়। আর আমাদের যে অ্যাসিড এটা তুলনামূলক কম পরিমাণে প্রয়োজন হয়। কি পরিমাণে? কম পরিমাণে প্রয়োজন হয়। এই হচ্ছে কি আমাদের হিউম্যান বডিতে আসলে বাফারিং ক্যাপাসিটি বা বাফারিং অ্যাক্টিভিটির ম্যাক্সিমাম হবে ওই সময়ে যখন আমাদের অর্থাৎ বেস যে বেসটা কনজুগেট বেস, এই কনজুগেট বেস অ্যাসিড থেকে মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের বেশি থাকবে। ওই সময় আমাদের আমাদের বডি ওয়েল বাফারিং করতে পারবে। তো জাস্ট এরপরে আমরা যাই। এরপর আমরা যেটা যাব সেটা হচ্ছে মেকানিজম। তো মেকানিজম মোটামুটি তোমার বাইকার্বনেট, ফসফেট, অ্যামোনিয়া বাফার, বাকি যত বাফার, প্রোটিন বাফার, হিমোগ্লোবিন বাফার, অক্সিহিমোগ্লোবিন বাফার, সব বাফারের ক্ষেত্রে কি মেকানিজম কিন্তু সেম। তো আমি জাস্ট তোমাদেরকে যেহেতু বাইকার্বনেট প্রধান বাফার এটা দেখা দিতেছি, বাকি সবগুলো এরকম। বাইকার্বনেট বাফার, বাইকার্বনেট বাফারে আমাদের অম্লীয় অংশ থাকে হচ্ছে দুর্বল কার্বনিক অ্যাসিড, আর আমাদের বেসিক কনজুগেট বেস থাকে হচ্ছে হাইড্রোজেন কার্বনেট তথা যেটাকে আমরা বাইকার্বনেট নামে বেশি চিনি। এই হচ্ছে কি আমাদের মেকানিজম। তো ফার্স্ট আমরা অ্যাড করব কি, একটু কালার চেঞ্জ করি। ধরো আমরা একটা মডারেট পরিমাণ HCl অ্যাড করলাম। কি করলাম? HCl অ্যাড। HCl যখন অ্যাড করলাম, HCl একটা স্ট্রং অ্যাসিড। তো HCl আমাদের এখানে যে কি হবে, ভাঙ্গা তৈরি হবে H+, আর কি তৈরি হবে, আর তৈরি হবে Cl-। তো H+ যখন তৈরি হবে তখন অবশ্যই পিএইচ কি কমে যাইতে থাকবে। তো পিএইচ যদি কমে যাইতে থাকে তাহলে কি হবে, আমাদের ধরো সেলের বা বডির পিএইচ কমে যেতে থাকলে দেখা যাবে কি অ্যাসিডোসিস হবে। তো অ্যাসিডোসিস যাতে না হয় এই কারণে আমাদের ইসিএফে যে থাকে বাইকার্বনেট, এর বাইকার্বনেট যে অংশ এইটা বাইকার্বনেট, এই অংশটা এই প্রোটনকে অ্যাবজর্ব করবে। প্রোটনকে অ্যাবজর্ব করে কি তৈরি করবে, কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড। এর ফলে এই যে একটা স্ট্রং অ্যাসিড ছিল, কি ছিল, একটা স্ট্রং অ্যাসিড ছিল, HCl একটা স্ট্রং অ্যাসিড, আর পরিণত হয়েছে কিসে, একটা উইক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড আমরা সবাই জানি উইক অ্যাসিড,
অর্গানিক অ্যাসিডের পাশাপাশি আমাদের যে কার্বনিক অ্যাসিড, এটাও কিন্তু একটা কি উইক অ্যাসিড। তাহলে স্ট্রং অ্যাসিডকে উইক অ্যাসিড তৈরি স্ট্রং অ্যাসিডকে উইক অ্যাসিডে পরিণত করছে, যার ফলে কি হয়েছে যে আমাদের যে পিএইচ এর পরিবর্তনটা একটা বৃহৎ পরিসরে হইতো, এটা হয়েছে বাট সিগনিফিকেন্টলি, অর্থাৎ আমরা মার্ক করতে পারি না, এইরকম লেভেলে হয়েছে। তাহলে আমাদের বাফারের মেকানিজম, মেইন মেকানিজমটা কি করে, সেটা হচ্ছে স্ট্রং অ্যাসিডকে কি করে, উইক অ্যাসিড বানায়। কি বলে, স্ট্রং অ্যাসিডকে কি করে, উইক অ্যাসিড বানায়। এটা হচ্ছে আমাদের বাফারিংয়ের যে অ্যাসিড যোগ করলে সেই স্ট্রং অ্যাসিডটাকে আমাদের যে বাফার, এই বাফার যে কনজুগেট বেজ অংশ, এই বেজ অংশটা ওইটাকে কি তৈরি করে ফেলে, ওইটাকে বানায় ফেলে হচ্ছে কি উইক অ্যাসিড। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড, ফলে কি আমাদের যে পিএইচ এর ওপর যে প্রভাবটা পড়তো, একটা স্ট্রং প্রভাব পড়তো, কিন্তু যখন উইক অ্যাসিড, এখন উইক অ্যাসিড তো এমনিই ভাঙতে চায় কম, উইক অ্যাসিড কি এমনিই ভাঙতে চায় কম, ফলে পিএস এর উপর খুবই সামান্য একটা ইফেক্ট পড়ে। একেবারে যে পড়ে না এরকমটা না, কিন্তু ধরো চেঞ্জ হয়ে যায় তো প্রায় 1 পিএস রেঞ্জ, সেখানে এমন চেঞ্জ হয় যেটা আমরা গুনতেই পারি না। তো দেন এরপর আমরা ধরো অ্যাড করলাম কি সোডিয়াম হাইড্রোক্সাইড। আমরা জানি সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে তীব্র ক্ষার। সোডিয়াম হাইড্রোক্সাইড যখন অ্যাড করব, তখন সোডিয়াম হাইড্রোক্সাইড কি হবে, Na+ OH-। সোডিয়াম প্লাস OH-। তো এই যে OH বা ক্ষারীয় মূলক, এটা যখন বৃদ্ধি পাবে তখন পিএইচ বেড়ে যাবে। তো পিএইচ যখন বেড়ে যাবে, ধরো 7.4 থেকে যখন পিএইচ বেড়ে যাবে, তখন অ্যালকালাইসিস হবে। এখন এটা প্রতিরোধ করতে আমাদের কি করতে হবে, প্রতিরোধ করতে আমাদের যে বাফারের যে অম্লীয় অংশটা ছিল, এই যে অম্লীয় অংশ কার্বনিক অ্যাসিড, এই কার্বনিক অ্যাসিড কি করবে, একটা প্রোটন ত্যাগ করবে, একটা প্রোটন যখন ত্যাগ করবে, প্রোটন ত্যাগ করবে, এই প্রোটনটা আমাদের এটার সাথে বাইন্ড করবে, এই প্রোটনটা ওএইচ এর সাথে বাইন্ড করে কি তৈরি করবে, পানি। আর আমরা জানি পানির পিএইচ কি 7, অর্থাৎ পিএইচ এর উপর যে বিরূপ প্রতিক্রিয়া পড়তো সেটা আর পড়বে না। আর এই যে বাইকার্বনেটটা, এই বাইকার্বনেট সোডিয়ামের সাথে মিলে কি তৈরি করবে, সোডিয়াম বাইকার্বনেট। এটা কি একটা দুর্বল ক্ষার, এটা কি একটা দুর্বল ক্ষার, অর্থাৎ পিএইচ এর উপরে খুব সামান্য পরিমাণে ভূমিকা রাখবে। তাহলে এটা কি করলো, স্ট্রং বেজ টু উইক বেজ, এটা স্ট্রং বেজটা উইক বেজে কনভার্ট করে আমাদের কি করলো, আমাদের যে ভূমিকাটা ছিল পিএইচ পরিবর্তনে, এই পিএইচ পরিবর্তনের ভূমিকাটা অধিকাংশই কি করে ফেললো, কমায় দিল। খুব সামান্য পরিমাণে পিএইচ পরিবর্তন হবে, যেটা আসলে আমরা ক্যালকুলেট করতে পারি না। এই ছিল আমাদের মেকানিজম। তুমি ফসফেট বাফার বলো, প্রোটিন বাফার বলো, হিমোগ্লোবিন বাফার বলো, যত বাফার আছে সবের ক্রিয়া কৌশল এই একই রকম, জাস্ট এই একই রকম। এখন এরপরে আছে হচ্ছে কি আমাদের এই বাফারগুলো, যেই ফসফেট বাফার বললাম, পরে অন্যান্য বাফার বললাম, এগুলার ইম্পর্টেন্স, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, ভাই এগুলো আসলে বোঝাই দেওয়ার কিছু নাই, তোমার বই থেকে পড়তে হবে, বই থেকে পড়তে হবে। যেমন এই যে আমাদের যে বাইকার্বনেট বাফার, এই বাইকার্বনেট বাফারের কিছু ইম্পর্টেন্স আছে, যে এটা আমাদের যে ওই যে বললাম যে ক্ষারীয় মূলকটা, যেহেতু ক্ষার বেশি লাগে, তো এইটা একমাত্র বাফার, এটা এই জিনিসটা করে, এটা থাকে হচ্ছে গিয়ে 24 মিলিমোল, আর এটা থাকে 1.2 মিলিমোল। তাহলে এই যে দেখো এখানে 1:20 এর রেশিওটার মোটামুটি ব্যালেন্সড হয়েছে।
তো এর জন্য এটা আমাদের দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যেহেতু আমাদের অ্যাসিড বেশি উৎপন্ন হয়, তাই এটা আমাদের দেহের প্রায় 60% বাফারিং কার্যক্রম নিয়ন্ত্রণ করে। আমাদের এক্সট্রা সেলুলার যে ফ্লুইড বা ইসিএফ এর 86% এবং আইসিএফ ইন্ট্রাসেলুলার ফ্লুইড এর প্রায় 36% থাকে হচ্ছে কি আমাদের কি এই বাইকার্বনেট বাফার, এবং টোটাল বডিতে 60% বাফারিং ক্রিয়া আমাদের এই বাইকার্বনেটই নিয়ন্ত্রণ করে। এরপরে এইটার আরও আছে, এটা হচ্ছে ওপেন ইন সিস্টেম, অর্থাৎ আমাদের রেসপিরেটরি সিস্টেম এবং রেনাল সিস্টেম দ্বারা এটা নিয়ন্ত্রিত হয়। ফলে যদি কোনো সময় কাজ করার সময় এটা অ্যাবনর্মালিটি তৈরি হয়, তাহলে এই অ্যাবনর্মালিটিটা খুব তাড়াতাড়ি এরা ঠিক করে ফেলতে পারে। কিন্তু অন্য যে বাফারগুলো আছে এগুলো হচ্ছে ক্লোজ সিস্টেম, এগুলা পারে না। আবার ডিসঅ্যাডভান্টেজের মধ্যে এটা সব অ্যাসিডকে বাফারিং, সব বেসকে বাফার করতে পারে, বাট কার্বনিক অ্যাসিডকে এটা বাফার করতে পারে না। এরপরে এর ডিসঅ্যাডভান্টেজের মধ্যে রয়েছে, ধরো তোমার ওই যে পিকের ভ্যালু অনেক কম, মানে আমাদের বডির যে পিএইচ সেটা থেকে ভালোই কম, কোথায় 6.1 আর কোন জায়গায় আমাদের 7.4, মোটামুটি সিগনিফিকেন্টলি কম। এই জন্য একটা ব্যাড ইফেক্ট রাখে। এই যে এরকমগুলো ধরো তোমরা 2-3 বার পড়লে এমনিই মনে থাকবে। ধরো বাংলাটা মনে রাখবা, পরে ইংলিশে কনভার্ট করবা, শেষ আমাদের বাফার দ্রবণের যে এই ছিল। এখন লাস্টে আমাদের একটা আছে, সেটা হচ্ছে পিএইচ এরই টপিক, বাট আমি স্কিপ করছিলাম ভুলে। তো চলো আমরা সেই পিএইচ এর যে টপিকটা, সেটা হচ্ছে জুইটার আয়ন বা প্রোটিনের ক্ষেত্রে আমাদের একটা আছে যেটাকে বলে আইসোইলেকট্রিক পিএইচ। কি পিএইচ, আইসোইলেকট্রিক পিএইচ। তো তোমরা যারা সেল কেমিস্ট্রিটা পড়ছিলা, কোষ রসায়ন, তারা জুইটার আয়ন মানে জানো যে যেই আয়নে একই সাথে কি থাকে, দুইটা ভিন্নধর্মী মূলক থাকে। যেমন এই যে আমাদের এটা একটা অ্যাসিড মূলক, আর এই যে অ্যামিন, এটা কি মূলক? একটা বেস মূলক। একই অ্যামিন মূলক ভুল লিখে ফেলছি, অ্যামিন মূলক হচ্ছে 2, অ্যামোনিয়া বানাই দিছি অ্যামিন রে। তো অ্যামিন, এই যে এটা একটা অ্যাসিডিক মূলক আর এটা একটা বেসিক মূলক। এই দুইটা মূলক যখন একই উপাদানে থাকবে, যেমন এটা প্রোটিনের ক্ষেত্রে আমরা দেখতে পাই, এই প্রোটিনে যখন একই উপাদান, এই দুইটা মূলক যখন একটা উপাদানে থাকবে, তখন ওইটা বলা হয় হচ্ছে জুইটার আয়ন। এই যে জুইটার আয়ন, এই জুইটার আয়ন এর এর সারফেসে, ধরো এই যে একটা প্রোটিন, এটার সারফেসে কিছু পজিটিভ এবং নেগেটিভ চার্জ উৎপাদন করে, এবং এই যে চার্জগুলো উৎপাদন করে সে সমান সংখ্যক পজিটিভ এবং কি নেগেটিভ চার্জ উৎপন্ন করে। ধরো এই যে 6টা পজিটিভ চার্জ, 6টা নেগেটিভ চার্জ উৎপন্ন করছে। তো দ্যাটস টাইম এই যে এদের মধ্যে এই সময় এদের মধ্যে চার্জ নিরপেক্ষ থাকে। তো এই চার্জ যখন নিরপেক্ষ থাকে, তখন এদের মধ্যে যে পিএইচটা বজায় থাকে, এই পিএইচটাকে বলা হয় হচ্ছে আইসো ইলেকট্রিক পিএইচ। এই পিএইচকে কি বলে? আইসো ইলেকট্রিক পিএইচ। এখন এই প্রোটিন যে অণুটা, এই অণুটা কি এই যে এই মূলকটা অর্থাৎ অ্যাসিডিক মূলক ক্রিয়া করবে নাকি বেসিক মূলক ক্রিয়া করবে, এটা নির্ভর করে তুমি এই প্রোটিনটারে কোন মিডিয়ামের উপর দিতেছো। তোমার মিডিয়াম তো মিডিয়াম যদি এই যে আইসো ইলেকট্রিক পিএইচ, এটার যে আইসো ইলেকট্রিক পিএইচ থাকে, তো মিডিয়ামের যে পিএইচ সেটা যদি আইসো ইলেকট্রিক পিএইচ এর থেকে মিডিয়াম পিএইচ যদি আইসো ইলেকট্রিক পিএইচ থেকে কম হয়, অর্থাৎ মিডিয়ামের পিএইচ যদি আইসো ইলেকট্রিক পিএইচ থেকে কম হয়, দেন কি হবে? দেন আমাদের কি কাজ করবে? বেসিক যে মূলকটা আছে এটা কাজ করবে, এবং মিডিয়াম থেকে কি করবে? মিডিয়াম থেকে এই ধরো একটা প্রোটিন অণু, পুরোটা দেখাইলাম না, সংকেত লিখলাম না, জাস্ট অ্যামিন। তো মিডিয়াম যদি অ্যাসিডিক, মানে মিডিয়ামের পিএইচ যদি আইসোইলেকট্রিক পিএইচ থেকে কম হয়, দেন এই একটা কি প্রোটন গ্রহণ করবে মিডিয়াম থেকে, এবং হয়ে যাবে কি NH3+। অন্যদিকে
মিডিয়ামের পিএইচ যদি গ্রেটার দেন আইসোইলেকট্রিক পিএইচ এর থেকে যদি কম হয়, না মানে বেশি হয়, আইসোইলেকট্রিক থেকে বেশি হয়, তাহলে কি হবে? তাহলে তখন কাজ করবে হচ্ছে আমাদের কি কার্বক্সিল যে মূলক, অ্যামিনো মূলক তখন আর কাজ করবে না, কার্বক্সিল মূলক। কার্বক্সিল মূলক কি করবে? একটা প্রোটন ছেড়ে দিবে। কার্বক্সিল মূলক থেকে উৎপন্ন হবে কি সি বলো মাইনাস প্লাস এইচ প্লাস। এই হচ্ছে কি আমাদের কি কার্বক্সিল মূলক থেকে উৎপন্ন হবে। যখন এটা হবে তাহলে দেখবা এটার কি তখন একটা ধনাত্মক চার্জ বাড়বে, তখন এটার চার্জ হবে হচ্ছে পজিটিভ চার্জ। এমনি কিন্তু এটা নিরপেক্ষ ছিল, এ যতই প্রসেস করুক নিজের মধ্যে ধনাত্মক ঋণাত্মক চার্জ এটা কিন্তু নিউট্রাল থাকবে। কিন্তু যখন এটা একটা প্রোটন গ্রহণ করবে, এই কারণটা আগেই আমি ব্যাখ্যা করছি, তখন এটা হবে ধনাত্মক, আর যখন একটা প্রোটন ত্যাগ করবে তখন এটা হয়ে যাবে ঋণাত্মক। এই হচ্ছে কি আমাদের আইসো ইলেকট্রিক পিএইচ, যেগুলা জুইটার আয়ন, আমাদের যে জুইটার আয়ন বা ডাইপোলার আয়ন, এই আয়নগুলাই হয়। তো প্রোটিন দিয়ে আমি তোমাদেরকে বুঝাই দিলাম। দেন আফটার আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমরা সবাই জানো যে পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকাল টু 14। এটা আমার মনে হয় না জানো না এমন কেউ এখানে আসো, এই কারণে এটার আমি পিএইচ এর সময় কি করি নাই, পিএইচ এর সময় দেখাই নাই মেবি। হ্যাঁ, যে পিএইচ স্কেল 1 থেকে 14 পর্যন্ত হয়, আর পিএইচ আর পিওএইচ এর সমষ্টি এখানে লিখে দিই। ধরো pH plus POS is always equal to 14 যদি তাপমাত্রা 25 ডিগ্রি হয়। যদি 25 ডিগ্রির বেশি হয় তাহলে কি হবে, 25 ডিগ্রির কম হয় তাহলে কি হবে, এগুলো সব কিন্তু আমি তোমাদেরকে দেখাইছি। তো এই হচ্ছে তোমাদের ফার্স্ট আইটেমে যা কিছু লাগবে, ফার্স্ট আইটেমের জন্য সব আমরা দেখলাম। আর এর মধ্যে ওই যে বললাম যে কিছু ইম্পর্টেন্স আছে, এরপরে কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এরপরে ইম্পর্টেন্স অফ এটা, এই যে জিনিসগুলো এগুলো কিন্তু তোমাদেরকে নিজেদের পড়ে নিতে হবে, এখানে আসলে বোঝানোর মতো কিছুই নাই। তো এরপরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আইটেম 2। তো আইটেম 2তে তোমরা যে জিনিসগুলো দেখবো এগুলো আরও ইজি জিনিস, ওই আইসোটোপ, আইসোটোন অ্যাটম, এগুলা মোর দ্যান ইজি। তাহলে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আইটেম 2তে। সে পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।